ওকে, সো আজকে আমরা ইউনিট 3 এর ওই আনসার্টেনটি ক্যালকুলেশনস রিলেটেড তোমাদেরকে কয়েকটা ভিডিও দিছিলাম। ভিডিও কি অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমরা কয়েকটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছিলাম, যে কয়েকটা মেজারিং ইনস্ট্রুমেন্টে কয়েকটা কি প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টেরই একটা সার্টেন লিমিটেশন আছে, যে সে চাইলে যত ইচ্ছা তত প্রিসিশনে সে আমাদেরকে রিডিং দিতে পারে না। হ্যাঁ, তো এখন এটার জন্য আমাদের কি করতে হয়, প্রত্যেকটা যে মেজারিং ইনস্ট্রুমেন্টের এরকম এক একটা লিমিটেশন আছে, তো ওগুলো আমাদেরকে আমাদের ক্যালকুলেশন গুলোর মধ্যে দেখায় দিতে হয়, আর না হলে পরে আমাদের মিসলিডিং একটা ইনফরমেশন কনভে করা হয়, যেটা দিয়ে পরে অনেক বড় রকমের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তোমাদের মনে আছে একদম তোমাদের যারা নাকি ও লেভেলস আমার কাছে পড়ো নাই, তারা তো এ লেভেলসে উঠে শুনছই, আর যারা আগে থেকে পড়ছো তারা জানোই যে আমি অলওয়েজ একটা জিনিস নিয়ে অলওয়েজ ফোকাস করতে বলি, যে সিগনিফিকেন্ট ফিগার, তাই না? যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে। তো এই টাইপের কথাগুলা কেন বলি, হ্যাঁ, আর এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলা নিয়ে আমরা এখন ফোকাস করব। যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে কেন দিতে হয়, এর থেকে বেশি দিলে কি সমস্যা, এর থেকে কম দিলে কি সমস্যা, ঠিক আছে? সো এই ব্যাপারগুলি নিয়ে আমরা ডিল করব। তো এইটার জন্য তোমাদেরকে আমি একটা 1 আওয়ারের লম্বা একটা ভিডিও দিছিলাম, যে আনসার্টেনটি ক্যালকুলেশনস। হ্যাঁ, যে আনসার্টেন দুইটা ভ্যালিউ তুমি যখন নাকি অ্যাড করবা, বা আনসার্টেন দুইটা ভ্যালিউ তুমি যখন নাকি সাবট্রাক্ট করবা, তখন তাদের আনসার্টেনটি ভ্যালুস গুলা নিয়ে আমরা কিভাবে করে অপারেট করি। হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি, যে মনে করো আমরা একটা মিটার রুল দিয়ে যদি রিডিং নেই, মিটার রুল দিয়ে রিডিং নেওয়ার পর আমাদের মনে করো যে রিডিংটা আসছে 51 সেন্টিমিটার। তো আমরা কিন্তু জাস্ট 51 সেন্টিমিটার এরকম লিখে দেই না, আমরা কি লিখি, আমরা লিখি 51.0। আসছে তো 51, তো তাহলে 0.0 এটা দেওয়া না দেওয়া আমাদের কাছে ফার্স্ট এর দিকে মনে হইতে পারে একই কথা, যে 0.0 এটা কেন দিলাম, ইনক্লুড করার দরকারটা কি। কিন্তু মেইন ব্যাপারটা হলো যে তুমি ফাইনালি যখন নাকি কোন একটা ভ্যালু লিখো, ওইটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে, ওইটা সিগনিফাই করে যে তুমি এই যে একটা সার্টেন লেন্থের কথা বললা 51 সেন্টিমিটার, এখন এই 51 সেন্টিমিটার লেন্থটা তুমি কোন টাইপ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছো, এই ব্যাপারটা তোমার বুঝাই দিতে হবে। বাই নট সেইং দ্যাট দ্য রিডিং ওয়াজ টেকেন ইউজিং আ মিটার রুল, বলতে পারো ইয়াস, যে মিটার রুল দিয়ে আমরা লেন্থটা মেজার করছি এন্ড দিস কেম আউট টু বি 51.0 সেন্টিমিটার, এমনও বলতে পারো। অর যে কোনো নর্মাল পারসন যে নাকি ফিজিক্স বুঝে, তাকে তুমি যদি 51.0 সেন্টিমিটার বলো, সে বুঝে নিবে তুমি মিটার রুল দিয়ে রিডিং নিছো, নট উইথ সাম আদার মেজারিং ইনস্ট্রুমেন্টস ফর লেন্থ, যেগুলো আমরা নাম কি কি পড়ছিলাম, মাইক্রোমিটার, স্ক্রু গজ, এরপরে কি ভার্নিয়ার ক্যালিপার্স, এইসব নামগুলো আমরা শিখছিলাম না, যে এইগুলা জিনিসগুলা দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে করে রিডিং নেওয়া যায়। তো মাইক্রোমিটার, স্ক্রু গজ, ভার্নিয়ার ক্যালিপার এগুলা দিয়েও তো লেন্থ বের করা যায়, কিন্তু তাদের এক একজনের কি প্রিসিশন হলো আলাদা আলাদা, ঠিক আছে? এক একজন এক এক ডিগ্রি অফ স্কেলে সে কি নিতে পারে, রিডিং নিতে পারে, ঠিক আছে? তো এখন এখানের জন্য আমরা কয়েকটা কথা বলতেছি, কি কি জিনিস আমরা বলতেছিলাম, যে দুইটা আনসার্টেন রিডিং যখন থাকবে, হ্যাঁ, তোমাকে যখন নাকি দুইটা আনসার্টেন রিডিং দিবে, যে 51.0 সেন্টিমিটার যখন নাকি বলে, এইটার সাথে আমাদের প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার এই জিনিসটা ইনক্লুডেড থাকে। তো এটা থেকে আমরা বুঝিটা কি, এটা থেকে আমরা বুঝি যে রিডিংটা আসছে 51, কিন্তু এটা কি প্লাস মাইনাস 0.1 কম বেশি হইতে পারে, ঠিক আছে? তো এরকম একটা লেন্থ বললো, যে কত এটা 51.0 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। দেন এটা মনে করো লেন্থ নাম্বার 1, ঠিক আছে? দেন লেন্থ নাম্বার 2 তোমার আরেকটা এরকম রিডিং নিল, এটা মনে করো রিডিং আসছে কত 47.3 সেন্টিমিটার। তো এখন এটার সাথেও প্লাস মাইনাস কত 0.1 সেন্টিমিটার এরকম অ্যাড করা। এখন আমি যদি তোমাকে বলি, আচ্ছা এই দুইটা লেন্থের তুমি আমাকে ডিফারেন্স বের করে দাও, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ L1 মাইনাস L2। মনে করো যে লেন্থ 1 আর লেন্থ 2 এর মধ্যে ডিফারেন্স কত, এটা তোমাকে বের করতে দিলাম। তো তোমার এখন কি করা লাগবে,
নরমালি ক্যালকুলেটর আমরা যেটা করতাম, এটা হলো আমাদের মেইন ভ্যালু, যে 51 আর 47.3, এই দুটা কি, এই দুটা হলো আমাদের মেইন ভ্যালু। তাদের মধ্যে আমরা কি করব, এই অপারেশনটাই করব। কি অপারেশন করতে বলছে এখানে? রিক্তি মাইনাস করতে বলছে, তাই না? তো তাহলে 51 থেকে 47.3 মাইনাস দেব। ক্যালকুলেটর এটা বসাও তো, দেখো তো কত আসে। 3.7 আসার কথা নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ভ্যালুটা আসে হলো 3.7 সেন্টিমিটার। ইয়াস, দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু তুমি পাশে এই যে সাথে যে অ্যাসোসিয়েটেড যে আনসার্টেনিটিটা ছিল, এই অ্যাসোসিয়েটেড আনসার্টেনিটির ভ্যালুটা কত দিবা? 0.1 সেন্টিমিটার দিবা, নাকি 0.1 মাইনাস 0.1 করলে 0 হবে, নাকি 0.1 প্লাস 0.1 করলে পরে 0.2 হবে? কোনটা হবে আমাদের ফাইনাল আনসার্টেনিটির ভ্যালুটা? কেউ কি বলতে পারবা? তোমরা কি ভিডিওটা দেখছিল? তোমাদেরকে যে আনসার্টেনিটি ক্যালকুলেশনের একটা ভিডিও দেওয়া হয়েছিল। আচ্ছা, ওইটা তোমরা দেখো, বাট আমি এখানে মধ্যে বলে দেই যে এই দুইটা ভ্যালুকে কি করতে হবে, উই উইল হ্যাভ টু অ্যাড দিস টু। ঠিক আছে, ওদের দুজনকে কি করা লাগবে, অ্যাড করতে হয়। তো তাহলে এখানের মধ্যে হবে প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। এখন কোয়েশ্চেন আসতে পারে যে কেন অ্যাড কেন করলাম, সাবট্রাক্ট কেন করলাম না, বা যেইটা আছে ওইটাই কেন রাখলাম না? ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো জেরিন, যে তুমি কি করতেছো, তুমি আনসার্টেইন একটা ভ্যালু নিয়ে ডিল করতেছো। তো এখন তুমি দুইটা আনসার্টেইন ভ্যালু নিয়ে তাদেরকে যদি অ্যাড করো বা সাবট্রাক্ট করো বা মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, তোমার আনসার্টেইনটি কি কমে যাবে কখনো? তুমি তো অলরেডি এতটুকু আনসার্টেইন, তুমি এখন এই আনসার্টেইন ভ্যালুটাকে আরেকটা আনসার্টেইন ভ্যালুর সাথে প্লাস বা মাইনাস বা কিছু একটা করতেছো। তো তাহলে তো তোমার দুইটা আনসার্টেইনটি মিলে পরে যে আনসার্টেইনটি না কমুক, অ্যাটলিস্ট তো সেম থাকবে নাকি? যে কমসে কম আনসার্টেইনটিটা যা ছিল তাই থাকবে, অর এলস আনসার্টেন আনসার্টেনটি কি হইতে পারে, উল্টা বাড়তে পারে। ঠিক আছে, এখানের মধ্যে আমরা ভ্যালুটাকে একটু এক্সপ্লেইন যদি করি, যে 51.0 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, হোয়াট ডাজ দ্যাট মিন? এইটার অ্যাকচুয়ালি মানেটা কি? এটার মানেটা হলো 50.9 সেন্টিমিটার, সরি ওইটা উপরে আপার লিমিটটা হবে 51.1 সেন্টিমিটার, আর লোয়ার লিমিটটা কত হবে? 50.9 সেন্টিমিটার, তাই না রিক্তি? জি ভাইয়া। তো আপার লিমিটটা হলো 51.1, যে 51.0 সাথে 0.1 প্লাস করছি, আর লোয়ার লিমিটটা হবে 50.9। সেম ওয়েতে আমরা যদি L2 এর আপার লিমিট আর লোয়ার লিমিট বের করি, দেখো এটা কি কি আসে, 47.4 আর 47.2। এখন দেখো what is the maximum difference between L1 and L2? ম্যাক্সিমাম ডিফারেন্সটা কত হবে? L1 এর আপার লিমিট আর L2 লোয়ার লিমিটের মধ্যে যদি ডিফারেন্স নেই, তাহলে কি পাবো আমরা? সবচেয়ে বড় ডিফারেন্সটা পাবো না? সো এখানের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা কত আসে, যে 51.1 আর 47.2, এই দুইটার মধ্যে ডিফারেন্স নিলে পরে সবচেয়ে বড় ডিফারেন্সটা কত হয় দেখো তো। এই দুইটা যদি মাইনাস করি তাহলে কত আসে? 3.9 সেন্টিমিটার নাকি? তোমরা কি বুঝতেছো কি বলতেছে এখানে? যে আমাদের L1 আর L2 যেই দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর মধ্যে আমি ডিফারেন্স বের করব, এন্ড ডিফারেন্সের আমার কি করতে হবে, একটা রেঞ্জ দিতে হবে। তো তাহলে ম্যাক্সিমাম পসিবল ডিফারেন্স বিটুইন দা টু লেন্থ হবে কত? L1 এর আপার লিমিট আর L2 এর লোয়ার লিমিট। ঠিক আছে, যে বড় নাম্বারের বড় ভ্যালু, ছোট নাম্বারের ছোট ভ্যালু, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, ম্যাক্সিমাম ডিফারেন্সটা দিবে, হুইচ ইজ 3.9 সেন্টিমিটার। আর মিনিমাম ডিফারেন্সটা কখন পাবো? বড় নাম্বারের লোয়ার লিমিট আর ছোট নাম্বারের আপার লিমিট, এই দুইটার মধ্যে ডিফারেন্স যদি নেই, তো তাহলে পরে এটা কত আসে? 3.5 সেন্টিমিটার আসে না?
তো তাহলে আমাদের এখানের মধ্যে ব্যাপারটা কি পেয়ে গেছে দেখো, যে 3.5 সেন্টিমিটার হলো স্মলেস্ট পসিবল ডিফারেন্স, আর 3.9 সেন্টিমিটার হলো হাইয়েস্ট পসিবল ডিফারেন্স। তো এই জিনিসটাই কি আমাদের এইখানের মধ্যে রিপ্রেজেন্টেড হয়েছে না, দেখো তো, যে 3.7 সেন্টিমিটার যেটা দিছি প্লাস 0.2 করলে কত আসে 3.9, আর মাইনাস 0.2 করলে কত আসে 3.5 সেন্টিমিটার। তো তাহলে পরে আমরা মেইনলি কাজটা কি করতেছি, আনসার্টেনটি দুইটা অ্যাড কেন করলাম, আমাদের লজিকটা কি, আনসার্টেনটি দুইটা অ্যাড করলে পরে হোয়াট হ্যাপেন্স, দা রেঞ্জ, যেই রেঞ্জের আমাদের অ্যান্সারটা আসতেছে ওইটা কি করতেছে, ম্যাক্সিমাম পসিবল ডিফারেন্স এন্ড মিনিমাম পসিবল ডিফারেন্স দোনোটা জিনিসকে কি করতে পারতেছে, ইনক্লুড করতে পারতেছে। ওকে, সো এটার জন্য কি করতে হয়, দুইটা আনসার্টেন ভ্যালুর মধ্যে যদি আমরা কি করি সাবট্রাক্ট করি, তখন তাদের আনসার্টেনটি গুলিকে কি করব, যাবেন দুইটা আনসার্টেন ভ্যালুর মধ্যে যদি ডিফারেন্স নেই, যে মাইনাস নিতেছি মানে কি ডিফারেন্স বের করতেছি, তো তাহলে পরে তাদের অ্যাবসোলুট আনসার্টেনটি গুলাকে কি করতে হয়, অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এইটা হলো ফার্স্ট একটা জিনিস। আমরা এডিশনের জন্য যদি দেখি, এডিশনের জন্য কেমন, যে আমি যদি এখন L1 প্লাস L2 করি, L1 প্লাস L2 করলে পরে ভ্যালুটা কত আসে দেখো তো, 51.0 আর 47.3, এই দুটাকে প্লাস করলে কত আসবে 98.3 নাকি? হ্যাঁ। তো তাহলে 98.3 সেন্টিমিটার এটা আসলো দুইটার এডিশন। এখন তাদের দুইজনের সাথে যে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি দুইটা আছে 0.1 আর 0.1, ওই দুইটা 0.1 কে কি করব, অ্যাড করব নাকি সাবট্রাক্ট করব, নাকি যা আছে তাই থাকবে? এই যে 0.1 আর এই যে 0.1 সেন্টিমিটার দুইটা, এই দুইটা কি হবে, অ্যাড হবে নাকি সাবট্রাক্ট হবে? এখানের মধ্যে এই দুইটা ভ্যালু আমাদের অ্যাড হবে, যে 0.1 প্লাস 0.1, সো 0.2 সেন্টিমিটার। এখন এইখানের মধ্যেও জেরিন কোয়েশ্চেন করতে পারো যে আচ্ছা ঠিক আছে এইখানের মধ্যে আমরা কেন আবার প্লাস করলাম, সো আবার ওই সেম কথা আমরা যদি রেঞ্জটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে জেরিন, দেখো যে এখানের মধ্যে আমাদের অ্যাড করব দুইটা নাম্বার, সো দুইটা নাম্বার অ্যাড করলে সবচেয়ে হাইয়েস্ট পসিবল ভ্যালু কত হয় বলো তো, দুইটা নাম্বারের যদি আমি আপার লিমিট নেই এন্ড ওই আপার লিমিট দুইটাকে যদি অ্যাড করি, তো তাহলে আমি কি পাবো, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু পাবো নাকি? যে L1 এর আপার লিমিট 51.1 সেন্টিমিটার আর L2 এর আপার লিমিট হলো 47.4 সেন্টিমিটার, তো এই দুটাকে অ্যাড করলে পরে কত আসে 98.5 আসে না নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে 98.5 সেন্টিমিটার হলো আমাদের আপার লিমিট, আর লোয়ার লিমিটটা কি, দুইটা নাম্বার অ্যাড করলে লোয়েস্ট ভ্যালু কখন পাবো, দুইটা নাম্বারেরই আমাদের যদি লোয়ার বাউন্ডারি বা লোয়ার লিমিট দুইটা অ্যাড করি মানে কত 50.9 সেন্টিমিটার আর 47.2 সেন্টিমিটার, এই দুইটাকে প্লাস করলে কত আসে 98.1 সেন্টিমিটার আসে না? হ্যাঁ। 50.9 প্লাস 47.2, সো তাহলে কত আসে 98.1 সেন্টিমিটার। তো তাহলে দিস ইজ দ্য রেঞ্জ অফ ভ্যালুস, যেটা আমাদের কি করতে হবে ফাইনাল অ্যান্সারের মধ্যে শো করতে হবে। সো তাহলে এই রেঞ্জ অফ ভ্যালুটা কিভাবে শো করা যায়, আমাদের অ্যাডেড ভ্যালু তো 98.3, সো এখন তাহলে প্লাস মাইনাস কত আনসার্টেনটি দিলে এই রেঞ্জটা স্যাটিসফাইড হয়, তো তাহলে এখানের মধ্যে আমাদের কত হইতেছে প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। তো তাহলে পরে এটা যদি করি তো তখন কি আসতেছে, এটা আপার লিমিট আসতেছে 98.5 আর লোয়ার লিমিট আসতেছে 98.1 সেন্টিমিটার। তো এই যে আমরা কি করি আনসার্টেনটি গুলা নিয়ে যে ডিল করতেছি, এই সময় আমাদের দুইটা জিনিস আমরা অলরেডি দেখলাম, কি কি জিনিস,
এই দুইটা এখন আমরা লিখে রাখবো, এই রুলগুলি আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? when adding or subtracting two values with uncertainty, the absolute uncertainties are added. তো তাহলে আমরা দুইটা নাম্বার যদি প্লাস করি বা মাইনাস করি, ওই দুইটা নাম্বারে আনসার্টেনটি গুলি কি হবে? অলওয়েজ অ্যাড আপ হবে। ওকে, সো তাহলে আমরা দুইটা নাম্বার নিয়ে যদি ডিল করি, তো এখানের মধ্যে একটা রুল কি, ফার্স্ট অফ অল এই রুল আমাদের মনে রাখতে হবে না, এটা জাস্ট তোমাদের ইউনিট 3 এর জন্যই না, একদম সেম ক্যালকুলেশন তোমাদের ইউনিট 6 এর জন্য আসে। এর জন্য এই আনসার্টেনটি ক্যালকুলেশনস গুলি খুবই ভালো মতো শিখে নিতে হবে আমাদের। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে when adding or subtracting two values with uncertainty, the absolute uncertainties are what? The absolute uncertainties are added. তো তার মানে আমরা যদি এরকম এক্সটেনশন, হ্যাঁ মনে করো আমরা এক্সটেনশন বের করি, এক্সটেনশন ইজ ইকুয়াল টু হোয়াট? ফাইনাল লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ। তো তার মানে এখানের মধ্যে আমি কি করি, দুইটা লেন্থের ডিফারেন্স নেই নাকি যাবের? তো এখন এইখানের মধ্যে যদি তোমাকে একটা কি করা থাকে, একটা টেবিল দেওয়া থাকে, যে এত লোড দেওয়া আর লেন্থ গুলা হলো এত এত, ঠিক আছে? ওকে, তাহলে লোড আর লেন্থ, তো লোড 0 নিউটন, লেন্থ 5.0 মিটার। আচ্ছা, ওখানে ইউনিট উপরে দেওয়া আছে, লোড 2 নিউটন, লেন্থ 5.8 সেন্টিমিটার। লোড 4 নিউটন, লেন্থ 6.6 মিটার। লেন্থ 6 নিউটন, কি বলে, লোড 6 নিউটন, লেন্থ হলো 7.4 মিটার। লোড 8 নিউটন, লেন্থ 8.2 মিটার। লোড 10 নিউটন, লেন্থ 9.0 মিটার। লোড 12 নিউটন, লেন্থ 12 মিটার। তো এখন এইখানের জন্য যদি আমি বলি যে তার অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি গুলি বের করো, ঠিক আছে? তো এখন কি বলে, তার এক্সটেনশন গুলি বের করো, তখন এক্সটেনশন গুলি বের করতে সময় আমরা কি করব বলতো যাবের? ফার্স্ট এরটার জন্য তো এক্সটেনশন 0, সেকেন্ডটার জন্য এক্সটেনশন কি হবে? 0.8 5.8 মাইনাস 5.0, তো তাহলে 0.8 এটা আসলো। কিন্তু এই যে 5.0, 5.8, 6.6, 7.4 এই যে ভ্যালুগুলি লেখা আছে, এই ভ্যালুগুলি দেখে আমরা কি বুঝতেছি যে এই রিডিং গুলি কোন টাইপ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে নেওয়া হয়েছে? একটা মিটার রুল দিয়ে রিডিং নেওয়া হয়েছে না? সো তাহলে এখানের সাথে কি আছে, তার একটা অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি আছে, বুঝছো? আমরা
এই জিনিসটা আমাদের নতুন সিলেবাসে নাই, বাট এই জিনিসটা আমরা শিখবো। হ্যাঁ, যে এরর বার বলতে গ্রাফের মধ্যে একটা জিনিস অ্যাড করে, যে আমরা গ্রাফে জাস্ট যে পয়েন্ট গুলি, যে এত লোডের জন্য এত এক্সটেনশন, এত লোডের জন্য এত এক্সটেনশন, এমন টাইপের দেই না, তো ওখানের মধ্যে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড একটা এরর বার থাকে। তো এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে আমরা আসবো পরে, ঠিক আছে। ফার্স্টে আমরা যেই ব্যাপারগুলি না জানলেই না, যে এই রুল গুলো আমরা ফার্স্টে লিখে নিতেছি। যে প্রথম রুলটা কি লিখছি, যে দুইটা ভ্যালিউ যাদের আনসার্টেনটি আছে তাদের দুইজনকে অ্যাড করলে বা সাবট্রাক্ট করলে কি করতে হবে, তাদের অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি গুলাকে অ্যাড করতে হবে অলওয়েজ, ঠিক আছে। নাও হোয়াট অ্যাবাউট মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন? তো এ দেওয়া আছে মনে করো 2.8 সেন্টিমিটার, আর বি দেওয়া আছে 0.9 সেন্টিমিটার। তো এটার সাথে এরকম 0.1 0.1 এমন দেওয়া। হ্যাঁ, তো এখন এখানের জন্য তোমাকে বললাম what is the value of a times b। তো a into b করলে পরে ভ্যালু কত আসে এটা আমাকে বের করে বলবা। সো এখন 2.8 into 0.9 এটা করলে পরে কত আসে, একজন একটু বলো তো ক্যালকুলেটরে বসায়। কত বলছো বুঝি নাই। 2.52 2.52 এটা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন এইটা হলো তোমার মাল্টিপ্লাইড ভ্যালিউটা। ওকে, এখন এইটা তো আমার এত সেন্টিমিটার স্কোয়ার আসলো। এখন প্লাস মাইনাস আমি যে এই যে দুইটা আনসার্টেনটি আছে, এখন মাল্টিপ্লিকেশন করতে সময় এই দুইটা আনসার্টেনটিকে কি করব? মাল্টিপ্লাই। এইখানের মধ্যে হলো সমস্যাটা, যে আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করব না। হ্যাঁ, আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করব না, বিকজ দেখো মাল্টিপ্লাই করলে ভ্যালুটা কি আসে দেখো তো তুমি নিজে। 0.1 ইন্টু 0.1 করলে পরে কত আসে? 0.2 0.001 এমন টাইপের কিছু একটা আসার কথা, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমার আনসার্টেনটিটা উল্টা কি হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে বলো তো? কমছে। কমতেছে। কিন্তু আনসার্টেনটি আমরা কি বললাম, যে তুমি দুইটা আনসার্টেন ভ্যালিউ নিয়ে কাজ করতেছো, এখন ওই দুইটাকে একসাথে কম্বাইন করলে তোমার আনসার্টেনটি কি আর কখনো কমবে? আনসার্টেনটি কমার কোনো স্কোপ নাই। হ্যাঁ মারিয়া, আনসার্টেনটি এখানের মধ্যে কমার কোনো স্কোপ নাই। আনসার্টেনটি অলওয়েজ কি করে, বেশির চেয়ে বেশি সেম থাকে, অর এলস আনসার্টেনটি কি করবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। তো এইখানের জন্য কাজটা যেটা করতে হয়, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের সময় কি করতে হয় ওই প্রসিডিওরটা আমি দেখাইতেছি। ফার্স্টে একজন একটু এই ক্যালকুলেশনটা করো, যে এইটা হলো পার্সেন্টেজ আনসার্টেনটি, ঠিক আছে। পার্সেন্টেজ আনসার্টেনটি অফ এ, পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ ইকুয়াল টু লিস্ট কাউন্ট ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালিউ ইনটু 100। এই ভ্যালুটা করলে কত আসে দেখো তো একজন। 3.6 মানে 3.57 আসে তো 3.6। 3.6%। আচ্ছা ঠিক আছে। আর পার্সেন্টেজ আনসার্টেনটি অফ বি কি আসে, 0.1 ডিভাইডেড বাই 0.9 ইনটু 100। 11.1। 11.1% এটা। হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন হোয়াট হ্যাপেন্স, যে আমরা মাল্টিপ্লিকেশন করতে সময় মেইন যে ভ্যালুগুলো তাদের মধ্যে অপারেশন করতে ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করা যায়, কোনো সমস্যা নাই, ডিরেক্টলি আমরা 2.8 ইনটু 0.9 করে ফেলতে পারছি। কিন্তু তাদের সাথে যে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি থাকবে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের সময় আনসার্টেইনের ভ্যালুগুলোকে আমরা মাল্টিপ্লাই করব না, কি করব, তাদের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করব, ঠিক আছে। তাদের কি করব, পার্সেন্টেজ আনসার্টেনটি বের করব। দেন
these percentage uncertainties are added. তো 3.6 plus 11.1 এটা করলে পরে কত আসে 14.7 নাকি? সো তাহলে পার্সেন্টেজ আনসার্টেইনটিজ আর অ্যাডেড। তো এই ব্যাপারগুলো কেন করি এই লজিকটাতে আমরা আসতেছি একটু পর, বাট এইগুলো হলো রুল কয়েকটা, ঠিক আছে? তো রুল গুলো আমরা ফার্স্টে এরকম লিখে রাখতেছি। তো ফার্স্টে আমরা একটা রুল কি শিখছি ঋত্বিক, যে দুইটা আনসার্টেন ভ্যালুকে আমরা যদি প্লাস করি বা মাইনাস করি তাদের অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি গুলো অলওয়েজ কি হবে, অ্যাড হবে, ঠিক আছে? আর দুইটা ভ্যালু যাদের আনসার্টেনটি আছে তাদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করি তো তখন তাদের ডিরেক্টলি যে আনসার্টেনটি ভ্যালুগুলো আছে ডিরেক্টলি তাদেরকে দিয়ে আমাদের কাজ নাই, তাদেরকে দিয়ে ফার্স্টে কি করতে হবে, পার্সেন্টেজ আনসার্টেনটি বের করতে হবে, দেন তাদের পার্সেন্টেজ আনসার্টেনটি গুলা কি করব, আমরা অ্যাড করব। পার্সেন্টেজ আনসার্টেনটি থেকে এই সেন্টিমিটার স্কোয়ারের এরকম কোনো কিছুতে কনভার্ট করা যায়, ওই প্রসেসটা আমরা দেখতেছি আস্তে আস্তে, ঠিক আছে? এই আনসার্টেনটি ক্যালকুলেশন আমাদের একটু কয়টা ক্লাস যাবে, আমি যেটা সেন্স পাচ্ছি যে তোমরা আসলে ওই ভিডিওটা যেটা দেওয়া হয়েছে ওটা দেখো নাই, তোমাদেরকে আনসার্টেনটি ক্যালকুলেশনস এর একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল, আমি ওই লিংক দিয়ে দিছিল, বাট তোমরা ওই ভিডিওটা দেখো নাই, যার জন্য তোমাদের এখানে মধ্যে এই ব্যাপারগুলো ক্যাচ করতে এত বেশি টাইম লাগতেছে বা অ্যান্সার করতে তোমাদের বলতে গেলে কোনো রকমের আইডিয়াই নেই যে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, যে এখানে মধ্যে আমাদের তাহলে কাজটা কি, দুইটা আনসার্টেন ভ্যালুকে মাল্টিপ্লাই করতে সময় আমরা কি করব, তাদের যাবের পার্সেন্টেজ আনসার্টেনটি গুলাকে অ্যাড করব, ঠিক আছে? এখন হোয়াট অ্যাবাউট a ডিভাইডেড বাই b? a ডিভাইডেড বাই b করলে পরে কত আসে, ক্যালকুলেটর ভ্যালুটা বসাও তো। 3.1 এটা হ্যাঁ ইউনিট কি হবে বলো তো মারিয়া? ইউনিট হবে না, কেন? ডিভাইড হয়েছে তো ক্রস তো সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে যায়, ভেরি গুড। তো তাহলে 3.1 আসলো, আচ্ছা ঠিক আছে। এখন প্লাস মাইনাস আমরা কি করব, 0.1 আর 0.1 দুইটাকে ডিভাইড করব। মারিয়া এটারও কি পার্সেন্টেজ হিসেবে করব? এক্সিলেন্ট। এইটারও আমরা পার্সেন্টেজ আনসার্টেনটি গুলি বের করে তাদেরকে প্লাস করব, বাট পার্সেন্টেজ আনসার্টেনটি তো অলরেডি বের করাই আছে, তো তাহলে তাদেরকে নিয়ে আর আলাদা করে বের করার দরকার নাই, ডিরেক্টলি লিখে দিব কত, 3.1 প্লাস মাইনাস 14.7%। এখানের মধ্যে আমাদের সিগনিফিকেন্ট ফিগারের একটা কাহিনী আছে, ওইটা আমরা আসতেছি কোয়েশ্চেন পেপার একটু পরে আমরা যাব, দেন ওইগুলা ব্যাপারে দেখব। তো তাহলে আমরা দুইটা রুল ফার্স্ট অফ অল এখন সেট আপ করে নিছি। দুইটা রুল কি কি, এই দুইটা রুল আমি আবার নতুন করে লিখতেছি। এই দুইটা জিনিস তোমরা সারা জীবনের জন্য এই জিনিসটা নোট ডাউন করে ফেলে, এটা তোমাদেরকে কেউ শিখাবে না, এগুলা জিনিস আমাদের ডিরেক্টলি বইয়ের মধ্যে লেখা নাই, ঠিক আছে? সো তাহলে এইগুলা ভ্যালুগুলো দিয়ে কিভাবে কি কাজগুলা করতে হয় এই প্রসিডিওর গুলো আমরা দেখে নিতেছি। সো ফার্স্ট এর কাজটা কি, when adding or subtracting, এই সময় কি করব, and when multiplying or dividing, এই সময় আমরা কি করব, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ফার্স্টে দেখে নেই। তো কাজটা কি, এডিশন আর সাবট্রাকশনের সময় কি করতে হয় যাবেন, absolute uncertainty গুলা absolute uncertainties are added। আর এখানের মধ্যে absolute uncertainties are converted to percentage uncertainties
দেন পার্সেন্টেজ আনসার্টেনটি গুলাকে কি করা হয়, অ্যাড করা হয়, ঠিক আছে। দেন the percentage uncertainties are added. তো তাহলে এই দুইটা রুল আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, হ্যাঁ। এগুলা জিনিস আমাদের খুবই খুবই কাজে আসবে যত আমরা সামনে আগাইতে থাকবো। ওকে, তো এই দুইটা রুল নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কেন এটা করতেছি, পার্সেন্টেজের ব্যাপারটা কেন করতেছি, ওই রুলটা নিয়ে আমরা আসবো যখন নাকি ক্যালকুলেশন কতগুলা দেখে নিব, তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল এই দুইটা হলো তোমাদের ফার্স্ট অফ অল সেট আপ রুল, যে এই দুইটা আমাদের ক্যালকুলেশনের সময় ফলো করতে হবে। ওকে, রিক্তির কি কোয়েশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। সো এই দুইটা জিনিস গেল ফার্স্ট স্টেপ। এখন আমাদের বড় কাজ, পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে ক্যালকুলেট করে, হ্যাঁ। হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ আনসার্টেনটিজ। How to calculate percentage uncertainties? দুইটা ওয়েতে আমাদের এরকম রিপ্রেজেন্ট করা থাকে, হ্যাঁ। একটা হলো ফর সিঙ্গেল ভ্যালিউজ, ওকে। সো এখন এখানের মধ্যে কি, ফর সিঙ্গেল মেজারমেন্টস আর এটা হলো ফর আ সেট অফ মেজারমেন্টস। এই জায়গাটায় অনেকজন ভালো স্টুডেন্ট হঠাৎ করে তাড়াহুড়ার জন্য ভুল করে ফেলে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো একটু সবাই খেয়াল রাখো, যে এখানের মধ্যে দুইটা রুল কিসের কিসের, যে একটা সিঙ্গেল মেজারমেন্টের জন্য আর একটা হলো ফর আ সেট অফ মেজারমেন্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? যে মনে করো তুমি জাস্ট একটা সিঙ্গেল একটা রিডিং নিছো, হ্যাঁ যাবে, তুমি মনে করো জাস্ট একটা সিঙ্গেল একটা রিডিং নিছো, সাপোজ 7.7 সেন্টিমিটার প্লাস মাইনাস এটার সাথে 0.1 সেন্টিমিটার এমন দেওয়া, ওকে। তো এইটার জন্য তুমি পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে বের করবা? মাত্র যে পার্সেন্টেজ আনসার্টেনটি বের করলাম না, ওরকম ওয়েতে কিভাবে, পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ ইকুয়াল টু লিস্ট কাউন্ট বাই মেজার্ড ভ্যালু ইনটু 100। সো এটা কিসের জন্য যাবে? একটা সিঙ্গেল রিডিং এর জন্য, হ্যাঁ। তুমি জাস্ট একবার রিডিং নিছো, তো এটার জন্য। আর এটা হলো ফর আ সেট অফ মেজারমেন্ট অর ফর রিপিটেড মেজারমেন্ট। কেমন, যে মনে করো আমরা কি করি, একটা এক্সপেরিমেন্টার বলি না যে বারবার করে যেন আমরা রিপিট নেই, রিপিট এন্ড এভারেজ এমন টাইপের কথা যে বলি, ওইটার অ্যাডভান্টেজটা আসলে কি হয়, যে আমরা যে এক্সপেরিমেন্টের মধ্যে অলওয়েজ মুখস্থ একটা জিনিস বসায় দিতাম পয়েন্ট, ওইটার আমাদের খুবই বড় একটা সিগনিফিকেন্স আছে, যে ওইটা আমাদের আনসার্টেনটিটাকে কমায় দেয়। ওকে, তো তাহলে ওই জিনিসটা কিভাবে কি কাজ করে এটা আমরা দেখি। সো সাপোজ এখানের মধ্যে তোমার রিডিং গুলো এরকম আছে, কত কত, 7.7, 7.5, 7.8, 7.7, 7.6, ঠিক আছে। তো এগুলা হলো তোমার রিডিং গুলা, ওকে। সো এখন এইখানের মধ্যে আমাদের কি জাস্ট একটা সিঙ্গেল রিডিং নেওয়া হয়েছে, নাকি মোর দেন আ সিঙ্গেল রিডিং, যে একটা সেট অফ মেজারমেন্ট নেওয়া হয়েছে? এখানের মধ্যে More আমাদের than একটা one. সেট অফ মেজারমেন্ট নেওয়া হয়েছে। সো এইটার জন্য আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটিটা কিভাবে আসে? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এখানে কোনো অ্যানোমালাস রিডিং আছে নাকি না। যদি থাকে তো তাহলে অ্যানোমালাস রিডিংটা প্রথমে বাদ দিতে হবে, ওকে। তো ফার্স্ট এটা লিখে নেই, পরে যেন এরকম প্রবলেম ক্রিয়েট না করে। সো ফার্স্ট look for any
anomaly, and if there's any, then discard that. তো যদি কোনো অ্যানোমালাস রিডিং থেকে থাকে তো তাহলে ওটা প্রথমে কি করব, ডিসকার্ড করে দিব, বাদ দিয়ে দিব। দেন পার্সেন্টেজ আনসার্টেনটি is equal to maximum value minus the minimum value divided by 2. এখন ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করলে পরে একটা জিনিস আসে, এটার নাম হলো রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ অফ মেজারমেন্টস। তো ওই জিনিসটা, আর রেঞ্জ কে 2 দিয়ে যদি ডিভাইড করে তো তাহলে এটা কি হয়, হাফ রেঞ্জ। ঠিক আছে, এটাকে বলা হয় হাফ রেঞ্জ মেথড। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেইলস একটু পরে বলতেছি। তো এখানের মধ্যে কাজটা কি, প্রসিডিওরটা কি, যে পার্সেন্টেজ আনসার্টেনটি ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই দ্য মিন ভ্যালু, যে যেই ভ্যালুগুলো আছে অ্যানোমালি বাদে যতগুলি ভ্যালু আছে সবগুলোর এভারেজ নিবা। তো মিন ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100। সো তাহলে দিস ইজ দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি ফর্মুলা ফর আ সেট অফ মেজারমেন্ট। ঠিক আছে, যে মোর দেন ওয়ান মেজারমেন্ট থাকলে পরে আমাদের প্রসিডিওরটা কি, হাফ রেঞ্জ মেথড। সো এখন ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করলে আমরা কি পাচ্ছি, যাবের রেঞ্জ, আর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 করলে তাহলে কি আসে, রেঞ্জের হাফ, মানে হাফ রেঞ্জ। ঠিক আছে, তো এইটা হলো আমাদের মেইন প্রসিডিওরটা। ওকে, এটা হলো আমাদের মেইন প্রসিডিওর, যেটা করলে পরে আমরা কি করতে পারবো, যে কোনো টাইপের এরকম আনসার্টেনটি ক্যালকুলেশন ট্যাকেল করতে পারবো। ঠিক আছে, তো এই দুইটা যে রুল, দুইটা তো না, চারটা রুল বেসিক্যালি। একটা হলো কি, আনসার্টেন দুইটা ভ্যালুকে অ্যাড করতে সময় বা সাবট্রাক্ট করতে সময় তাদের অ্যাবসলিউট আনসার্টেনটি গুলি কি হবে, অ্যাড হবে। আনসার্টেন দুইটা ভ্যালু মাল্টিপ্লাই করতে সময় বা ডিভাইড করতে সময় কি হবে, তাদের অ্যাবসলিউট আনসার্টেনটি গুলাকে প্রথমে পার্সেন্টেজ আনসার্টেনটিতে কনভার্ট করব, দেন পার্সেন্টেজ আনসার্টেনটি গুলাকে অ্যাড করব। ওকে, তো এটা হলো হাউ টু ডিল উইথ দ্য আনসার্টেনটিস। আর পার্সেন্টেজ আনসার্টেনটি ক্যালকুলেশনের কয়েকটা রুল আছে। আচ্ছা, এই মিটিং এর টাইম আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি, দেন ওখানে আমরা একটা কোশ্চেন পেপার করব। ওকে, সো তোমাদেরকে যেই একটা অ্যাপেন্ডিক্স দেওয়া হয়েছিল না ইউনিট 3 এর জন্য, ইউনিট 3 এন্ড 6 এর জন্য এরকম একটা অ্যাপেন্ডিক্স, যেটা তো ওইখানে থেকে এই আনসার্টেনটি ক্যালকুলেশনের প্রসিডিওর গুলি নেওয়া হয়েছে। ওকে, এন্ড আমরা এখন মেইন কাজ যেটা করব, আমরা যে প্রসিডিওর গুলি শিখলাম এগুলি কোয়েশ্চেন পেপারে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে বা ওগুলাকে কিভাবে ট্যাকেল করব ওই ব্যাপারগুলো নিয়ে দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা কোয়েশ্চেন পেপার সলভ করব। লাবিবার কি ইউনিট 3 সবগুলি সলভ করা হয়েছে? কোশ্চেন পেপার হ্যাঁ, সব না, যতগুলা পারছি। বাকি আছে কোনটা? রিসেন্ট থেকে হ্যাঁ, 19 আর কয়েকটা বাকি আছে। 19 দেন 19 19 কি করবো এখন? ওকে, আচ্ছা, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে তো 19 পাবো না, ফার্স্ট একটা 18 করাই দাও। ও আচ্ছা, 19 আছে একটা, জেন 19। এখানের মধ্যে আর একটা টাইপ অফ কোয়েশ্চেন আছে যেটা খুবই সিলি টাইপের কোয়েশ্চেন, যে ওই কোয়েশ্চেনটা ফ্রি অলওয়েজ মার্ক দেয়,
তো ওইটার পয়েন্টস গুলা নিয়ে আমরা ডিসকাস করে দিব, তাহলে যেন ওই কোয়েশ্চেন রিলেটেড তোমাদের কখনো মার্কস মিস না যায়। আর বাকি ব্যাপারগুলি তো আমরা প্রত্যেকটাই 1 বাই 1 কোয়েশ্চেন ওয়াইজ দেখে যাব, ঠিক আছে? ওকে, সাথে মার্কস স্কিমটাও নিয়ে নিলাম। এখন তোমাদের বলে দেই যে নতুন স্পেসিফিকেশনে তোমাদের আর এই এমসিকিউ গুলা থাকবে না। আগে এরকম এই 5টা এমসিকিউ আসতো, এরপরে এরকম থিওরি কোয়েশ্চেন আসতো। এখন তোমাদের এমসিকিউ গুলি বাদ একদম ডিরেক্টলি থিওরি কোয়েশ্চেন। ওকে, আচ্ছা। সো এখন ফার্স্ট অফ অল এখানে যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 1, which of the following is an SI base quantity? তো কোনটা হলো SI বেস? ইউনিট বলছে নাকি কোয়ান্টিটি বলছে রিক্তি? কোয়ান্টিটি। কোয়ান্টিটি। তো এখন ফার্স্ট অফ অল চার্জ হলো একটা কোয়ান্টিটি, কিন্তু সে বেস এসআই কোয়ান্টিটি না, তো চার্জ হবে না। কুলম সে একটা ইউনিট, সে কি কোনো কোয়ান্টিটি? কুলম সে কোনো কোয়ান্টিটি না, তো তাহলে সে প্রথমেই বাদ। অনেকজনই সেকেন্ড অ্যান্সারটা দেয়, যে বলে যে এসআই বেস কোয়ান্টিটি হলো সেকেন্ড, কিন্তু সেকেন্ড কি আমাদের অ্যান্সার হবে? না, কেন? সেকেন্ড তো বিকজ ইউনিট। সেকেন্ড হলো একটা ইউনিট, ইট ইজ নট আ কোয়ান্টিটি। তো তাহলে সেকেন্ড বাদ। সো তাহলে দ্য রাইট অ্যান্সার উইল বি হোয়াট? দ্য রাইট অ্যান্সার উইল বি টাইম। ঠিক আছে, এসআই বেস কোয়ান্টিটি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এই কোয়েশ্চেনের সাথেও আমাদের ইউনিট 1-এও আসতে পারতো বা ইউনিট 2-তেও আসতে পারতো। এখন তোমাদেরকে যে ভিডিও কয়েকটা দিয়েছিলাম ওখানের মধ্যে যে ভার্নিয়ার স্কেলে রিডিং নেওয়ার প্রসিডিওর, এখানের মধ্যে আমি বলি যে প্রসিডিওরটা কেমন। এই প্রসিডিওরটা অ্যাকচুয়ালি সামনাসামনি তোমাদের শিখতে হয়, বাট তোমাদের এই ভিডিও যেটা দিয়েছিলাম ওখানের মধ্যে মোর অর লেস বোঝা যায় আর কি কিভাবে করে মেজারমেন্ট নিতে হয়। লাবিবা বলো তো এখানের মধ্যে আমাদের মেইন স্কেল রিডিংটা কত? 16। মেইন স্কেল রিডিং হলো এই যে তো তাহলে এই যে আমাদের জিরোটা, এই যে নিচে যে স্কেল, এই যে নিচে যে স্কেলটা আছে, নিচের স্কেলটা হলো ভার্নিয়ার স্কেল বলা হয়। ঠিক আছে, উপরে এই যে উপরে যে বড় স্কেলটা এটা হলো আমাদের মেইন স্কেল, আর নিচে যে ছোট স্কেলটা আছে 0 থেকে 10 ওটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। ওকে, তো এখানের মধ্যে প্রজেকশন বলতে একটা বড় একটা টাইপের জিনিস করা হয়, যে এই যে একটা ডিভিশন না, এটা যাবে এই একটা ডিভিশনকে প্রজেক্ট করে এই বড় একটা রেঞ্জ ক্রিয়েট করা হয়েছে। তো এই প্রজেকশনের ব্যাপার স্যাপার এইসব আমরা বড় হইলে শিখবো। এখন আমাদের মেইন যে প্রসিডিওরটা, যে আমাদের হাউ টু রিড দ্য রিডিং ফ্রম আ ভার্নিয়ার স্কেল, যে এখানের মধ্যে কি আমাদের মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার স্কেল রিডিং, এটা হলো আমাদের ওয়ে অফ রিডিং দ্য মেইন স্কেল। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের লাবিবা যেটা বললো যে মেইন স্কেলের রিডিংটা কত, ফার্স্ট অফ অল কি থাকে, এই যে জিরোটা, এই যে নিচের যে জিরোটা আছে না রিক্তি, এই জিরো এই নিচের জিরো এই উপরের এই জিরোর সাথে অ্যালাইন থাকে, বুঝছো? তো এই দুটা জিরো একসাথে অ্যালাইন থাকে। তো এখন কি হয়েছে, মাঝে আমরা কোন একটা অবজেক্ট দেওয়াতে এই নিচের জিরোটা শিফট হয়ে 16 ঘর কি চলে গেছে, রাইটে চলে গেছে, তাই না? তো তাহলে আমাদের মেইন স্কেলের রিডিংটা কত? দেখো এটা কিন্তু এক্স্যাক্টলি 16 না, 16 এর থেকে একটু বড় না রিক্তি? যে এখানের মধ্যে রিডিংটা কি এক্স্যাক্টলি 16 না, এটা হলো 16 এর থেকে বড়। কিন্তু আসলে এখানে থেকে আমাদের কতটুকু বড় এটা তো রিড করার কোনো ওয়ে নাই। সো তাহলে চোখের দেখায় যত রিডিং দেখা যাইতেছে যে অ্যাটলিস্ট কত ক্রস করছে, 16 ক্রস করছে। তো তাহলে আমাদের মেইন স্কেল রিডিং এর ভ্যালুটা কত লিখবো আমরা? 16 প্লাস, এখন আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং এর মেইন যে কাজটা, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই যে নিচের যেই দাগগুলি আছে না, এই যে নিচের যে দাগগুলি আছে, এই দাগগুলি কিন্তু মেইন স্কেলের সাথে কি মিলতেছে? দেখো তো, মেইন স্কেলের সাথে কিন্তু পুরোপুরি মিলতেছে না। ওকে, এগুলো আমাদের মেইন স্কেলের সাথে এরকম পুরোপুরি মিলতেছে না। তো এখন আমাদের
একটা জায়গা ওরকম খুঁজে বের করতে হয়, ঠিক আছে? এখানের মধ্যে একটা জায়গা খুঁজে বের করতে হয় যেই জায়গায় আমাদের মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল দুইটা মোর অর লেস ম্যাচ করে বা মিলে যায়, ঠিক আছে? মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের রিডিংটা যেখানের মধ্যে আমাদের দুইটা মিলে যায় ওই জিনিসটাকে আমরা বলি এই ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে? এইখানের জন্য আমাদের আসলে এই 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 ভ্যালু, এই তিনটা ভ্যালু হবেই না, ওকে? এই তিনটা ভ্যালু হবেই না, এটা আমরা ফার্স্টেই বলে দিতে পারি বিকজ আমাদের মেইন স্কেল রিডিং দেখছি কত, 16, ওকে? তো এখন এইখানের জন্য তাদের ডায়াগ্রামটা তারা এত বেশি ক্লিয়ার একটা ডায়াগ্রাম দেয় নাই বিকজ কোনোটাই কিন্তু এক্স্যাক্টলি কি করতেছে না, ম্যাচ করতেছে না, ঠিক আছে? নরমালি এই নিচেরটা আর এই উপরের লাইন দুইটা মিলে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু তারা অপশনস গুলি আমাদের কেমন ভাবে দিছে তাহলে যেন আমরা কি করতে পারি, তাড়াতাড়ি একটা ডিসিশনে আসতে পারি। সো নরমালি এমন ভাবে কাজ করে যে মেইন স্কেল রিডিং তো 16, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্টটা থাকে 0.1, ঠিক আছে? 0.1 হলো মিলিমিটারে, যে ভার্নিয়ার স্কেল কনস্ট্যান্টটা হলো 0.1 মিলিমিটার মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার স্কেল রিডিংটা কত, 4 নাম্বার ভার্নিয়ার স্কেলের মধ্যে ওই জিনিসটা ম্যাচ করতেছে। সো এইভাবে করে অ্যাকচুয়ালি বের হয়। বাট এই প্রসিডিওরটা জানি এখানের মধ্যে এখন কনফিউজিং লাগতেছে, বাট এই জিনিসটা আমাদের কি করতে হবে, সামনাসামনি নিজে ইউজ করে এই ব্যাপারটা শিখতে হয়, ওকে? ও তোমাদেরকে যে ভার্নিয়ার স্কেলের যে ভিডিওটা দিছিলাম ওখানে থেকে আমাদের ব্যাপারটা দেখলে পরে আরো বুঝতে ইজি হবে, ওকে? তো এই জিনিসগুলো আমরা সামনাসামনি ক্লাসে শিখবো যখন নাকি পসিবল হবে, হ্যাঁ? তো এখনের জন্য আমাদের এই রিডিং এর প্রসিডিওরটা জাস্ট এখন এতটুকু জেনে রাখো যে ভার্নিয়ার স্কেল থেকে রিডিং নেয় কিভাবে, মেইন স্কেলের রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং, এই জিনিসটা আমরা সামনাসামনি ক্লাসে শিখবো, ওকে? এখনের জন্য জাস্ট আমরা এটা স্কিপ করি। আজকে আমাদের মেইন কাজ হবে পার্সেন্টেজ আনসার্টেনটি গুলো নিয়ে কিভাবে কি ডিল করতে হয়, ওকে? এই যে এখন এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা দেয় নাই, ব্যাপার না। এখন এখানের মধ্যে দ্য টাইমস রেকর্ডেড আর কি করতেছে যে একটা ইলেকট্রনিক টাইমার দিয়ে অ্যাসেলারেশন ডিউ টু ফ্রি ফলের জন্য এরকম টাইমিং নিছে, ওকে? যে একটা গিভেন হাইট থেকে এরকম ফেলাচ্ছে। কি বলতেছে, কোয়েশ্চেন্স 3, 4 and 5 refer to an experiment to determine the acceleration of free fall by measuring the time taken for a tennis ball to fall through a given height। মানে হাইট হলো ফিক্সড, ওই হাইট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ছাড়তেছে এন্ড টাইমের রিডিংটা নিতেছে। তো এখন বলতেছে which is the best statement for of the time the ball took to fall। তো তাহলে পরে এখানের মধ্যে কোনটা আমাদের, এগুলা তো আমাদের সেট অফ রিডিং। তো এখন এখানের মধ্যে কি আমাদের কোনো অ্যানোমালাস রিডিং আছে জাবের? টা 0.89 টা আমাদের একটা অ্যানোমালি, ঠিক আছে? তো 0.89 টা যদি আমাদের একটা অ্যানোমালি হয় তো তাহলে পরে এটাকে আমরা কি করব, ডিসকার্ড করব। তো এখন বাকি তিনটা ভ্যালুর এভারেজ করো তো, দেখো তো কত আসে। সি নাম্বারটা হবে মনে হয়। এটা দেখতেছি সি নাম্বার হয় নাকি কোনটা। 0.96 প্লাস 0.98 প্লাস 0.99, তিনটা নাম্বার অ্যাড করলে তাদেরকে 3 দিয়ে ডিভাইড করতে হয় এভারেজ বের করার জন্য। তো কত আসে ক্যালকুলেটরের ভ্যালু? 0.9766667। আচ্ছা, সো এখন আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিক্যান্ট ফিগারে দেখো তো নুয়াজিশ। গিভেন ইনফরমেশন হলো 2 সিগনিফিক্যান্ট ফিগারে। তো ফাইনাল অ্যান্সারটা আমাদের ক্যালকুলেটরে এত বড় আসছে ভালো কথা, কিন্তু এটাকে আমাদের রাউন্ড আপ করে কততে নিয়ে নিতে হবে, গিভেন ইনফরমেশন যত সিগনিফিক্যান্ট ফিগারে আছে তত সিগনিফিক্যান্ট ফিগারে নিয়ে নিতে হবে। তো তাহলে পরে এটা আমাদের কত আসতেছে, 0.98 আসে না? বুঝতে পারতেছো কি বলতেছি, যে এখানের জন্য আমাদের কি করতে হবে,
0.967 এইটা আরো মনে হয় যে বেশি ক্যালকুলেটর ভ্যালুর সাথে মিলতেছে, কিন্তু আমাদের দেখতে হবে কি যে গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে আছে। তো তত সিগনিফিকেন্ট ফিগারে যদি আমরা রাউন্ড আপ করি তো তাহলে পরে কোন ভ্যালুর সাথে মিলে, সি নাকি ডি? ডি। তো তাহলে পরে ওইটা হবে আমাদের অ্যান্সার। যে আমরা যদি কোশ্চেন নাম্বার 1 2 3 এর অ্যান্সার গুলো দেখি, তো কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হলো ডি, যে টাইম। দেন কোশ্চেন নাম্বার 2 এরটা ওই যে 10 পয়েন্ট কত কি বলে 16.4। দেন কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সারটা কি, সি নাকি ডি? কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সারটা হলো ডি। এ কেন হয় না? বিকজ ওখানের এভারেজের মধ্যে অ্যানোমালাস রিডিংটাকে ইনক্লুড করা হয়েছে। বি কেন হয় না? ওখানেরও এভারেজের মধ্যে কি করা হয়েছে, অ্যানোমালাস রিডিংটাকে ইনক্লুড করা হয়েছে। সি কেন হয় না? যে তোমার অ্যান্সারটা কেন হয় না? বিকজ ইট হ্যাজ টু মেনি সিগনিফিকেন্ট ফিগারস। তো তাহলে পরে সিগনিফিকেন্ট ফিগার যত বাড়ায় দিবা তত যে ভালো এমন কোনো কথা নাই। সিগনিফিকেন্ট ফিগার আমাদের বুঝতে হবে যে গিভেন ইনফোটা কত সিগনিফিকেন্ট ফিগারে আছে। বুঝতে পারছো নোয়াজিস? এর জন্য হলো সিগনিফিকেন্ট ফিগার ইম্পর্টেন্ট। তো এর জন্য আমাদের ক্যালকুলেটর ভ্যালু দেখে অনেকজনই এই কনক্লুশনে জাম্প করবে যে 0.976 সেকেন্ড এরকম লিখে বসবে, কিন্তু আসলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে ডি, 0.98 সেকেন্ড। ব্যাপারটা মাথায় থাকবে সবার? জি ভাইয়া। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 4, which of the following quantities is also required in the calculation? কি ক্যালকুলেশন? জি এর ভ্যালু বের করবে, তাই না মারিয়া? যে তারা অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি বা এ অ্যাসেলারেশন বের করবে। তো এখন এটার জন্য আর কোন জিনিসটা জানতে হবে? তো তারা কি কি বের করতেছে? তারা এ বের করতে চায়, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করতে চায়। তো তাহলে তাদের কাছে হাইটের ভ্যালু আছে, যে একটা গিভেন হাইট থেকে ছাড়তেছে, টাইমের ভ্যালু আছে। আর কোন জিনিসটা তাদের জানতে হবে তাহলে যেন তারা অ্যাসেলারেশন বের করতে পারে মারিয়া? সুভাত ইকুয়েশনে যাও। সুভাত ইকুয়েশনে গেলে এইচ এ টি এগুলা রিলেটেড কোন ফর্মুলা আছে? h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, এমন আছে না ফর্মুলা? সো এখন এখানে এমন ফর্মুলা আছে, অর h ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার্ড, এমনও আছে নাকি? তো এখন তোমার এই যে ফর্মুলাটা h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এখানের মধ্যে তুমি কি কি জানো? h জানো, টাইম বের করতেছো, অ্যাসেলারেশন বের করবা। তো এটার জন্য আর কি জানতে হবে? কোন ইনফরমেশনটা জানতে হবে? ইনিশিয়াল ভেলোসিটি নাকি? ইনিশিয়াল ভেলোসিটিটা জানতে হবে। সো তাহলে the other quantity that must be known in order to calculate the acceleration due to gravity is the initial velocity of the ball. তো এটা আমাদের এই যে অপশনে আছে। আর এই ফর্মুলাতে h জানো, a বের করবা, টাইম বের করতেছো, সো তাহলে ফাইনাল ভেলোসিটি দরকার। কিন্তু ফাইনাল ভেলোসিটি কি কোনো অপশনে আছে? কোনো অপশনে নাই। তো তাহলে ফাইনাল ভেলোসিটির এই ফর্মুলা বাদ। তো তাহলে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড এই ফর্মুলা যদি ইউজ করতে চাও, সো তাহলে হোয়াট ডু ইউ নিড? You need to know the initial velocity of the ball. ম্যাস না জানলেও কিছু যায় আসে না, ডায়ামিটার অফ দা বল, ডেনসিটি অফ দা বল, এইসব আমাদের পয়েন্টলেস, এইগুলো আমাদের দরকার নাই অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করার জন্য। ঠিক আছে? কি দরকার? ইনিশিয়াল ভেলোসিটি অফ দা বল জানা দরকার। ঠিক আছে? এখন এখানের মধ্যে 5 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে, এটার অ্যান্সার কে বলবা? এটার অ্যান্সার বলবা নাবিলা। হ্যাঁ, which of the following is not a possible source of error in the experiment? যে এই যে এক্সপেরিমেন্টের মধ্যে কি কি করা হচ্ছে দেখো তো নাবিলা। তুমি হাইট মেজার করতেছো, ওকে, আর আরেকটা কি টাইমের রিডিং নিচ্ছ, কি নিয়ে? স্টপ ওয়াচ নিয়ে, রাইট? সো তাহলে হাইট ইজ মেজার্ড ইউজিং মেজারিং টেপ, আর স্টপ ওয়াচ দিয়ে তুমি টাইমের রিডিং নিচ্ছ। সো তাহলে বলতেছে কোনটা আমাদের পসিবল সোর্স অফ এরর না? রিঅ্যাকশন টাইম, বুঝি নাই। ডি এটা? ওকে,
সো তাহলে আমরা দেখি ফার্স্ট অফ অল রিঅ্যাকশন টাইম, এটা আমাদের ম্যাটার করার কথা, বিকজ আমরা টাইমের রিডিং যে নিব স্টপওয়াচ অন অফ করতে সময় আমাদের রিঅ্যাকশন টাইমটা ম্যাটার করবে। সো ইট ইজ আ পসিবল সোর্স অফ এরর। দেন মেজারিং টেপ নিয়ে যে হাইটের রিডিং নিচ্ছি, তো ওখানের মধ্যে আমাদের কি হতে পারে, জিরো এরর হতে পারে, যে উই মাইট নট স্টার্ট ফ্রম জিরো। দেন প্যারাল্যাক্স এরর হতে পারে, আমরা যদি কি না করি, আমরা যদি আই লেভেলে রিডিং না নেই, যদি এর থেকে উপরে বা নিচে ওরকম তাকাই, তো তখন আমাদের কি হবে, প্যারাল্যাক্স এররের জন্য রিডিং ইন হাইট বেশি আসতে পারে বা কম আসতে পারে। সো তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ এরর, দ্য বল রিচিং টার্মিনাল ভেলোসিটি। সো তাহলে এটা আমরা দেখি কোশ্চেন নাম্বার 5, দ্য অ্যান্সার ইজ ডি। ওকে, সো তাহলে পরে এই জিনিসটা, আর কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার ছিল এ। তো এমসিকিউ গুলা যদিও তোমাদের আসবে না, বাট এগুলা ইউনিট 1 এর এমসিকিউর সাথে বা ইউনিট 2 এর এমসিকিউর সাথে আমাদের কি করে দিতে পারে, মিক্স করে দিয়ে দিতে পারে। ওকে, সো তাহলে এগুলার জন্য আমরা ভালো মতো প্রিপেয়ার থাকবো। অলরাইট, তো এমসিকিউ গুলা গেল। এখন আমরা ফার্স্ট অফ অল দাঁড়াও, এখানের মধ্যে ক্যালকুলেশন গুলা আমি চাচ্ছি ফার্স্টে আনসার্টেনটি ক্যালকুলেশন কয়েকটা দেখাই নিতে তোমাদের। বাট এখানের মধ্যে আনসার্টেনটি ক্যালকুলেশন বলতে গেলে দেয়ই নাই তারা। তো আনসার্টেনটি ক্যালকুলেশন না দিয়ে তারা যে জিনিসটা দিছে, আচ্ছা, তো যেই কথা বলতেছিলাম যে আমরা কি করব, আমরা একটা ফ্রি কোয়েশ্চেন দেখব। এই যে এই কোয়েশ্চেনটা সব কোয়েশ্চেন পেপারেই পাবা লাভিবা, বাকি কোয়েশ্চেন পেপার গুলাতে এই কোয়েশ্চেনটা পাইছো না, ক্রিটিসাইজ দিস রেজাল্টস। হ্যাঁ, অলমোস্ট সব সময় আনসার সেমই থাকে। ওইটাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো সবাই, যে এইটা একটা প্রসিডিওর, হ্যাঁ, স্পিড অফ সাউন্ড বের করার একটা প্রসিডিওর হলো টিউনিং ফর্ক আর রেজোন্যান্স টিউব ইউজ করা হয়। ঠিক আছে, তোমাদেরকে তো রেজোন্যান্স কি জিনিস এটা শেখানো হয়েছে, যে স্ট্যান্ডিং ওয়েভ পড়ানোর সময় আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে যে কথা বলছিলাম, ওখানের মধ্যে রেজোন্যান্স নিয়ে কথা বলছিলাম, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ড্রাইভিং ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ হয়ে যায় তখন কি হয়, ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হয়। তো এইখানের মধ্যে অনেকগুলা প্রসিডিওরে তোমাকে বললো, কিন্তু এইখানের মধ্যে কয়েকটা ব্যাপার দেখো। এইখানের মধ্যে তোমাকে একটা টেবিল দিছে, এই টেবিলটাকে এখন ক্রিটিসাইজ করতে হবে। এটা আমরা সবচেয়ে ভালো পারি অ্যাজ হিউম্যান বিইংস, আমরা মানুষের ভুল ধরতে অনেক বেশি পছন্দ করি, তাই তো। তো এখন এখানের মধ্যে দেখো ফার্স্টের ভুলটা কি, তোমার যে কোনো টেবিলে, ঠিক আছে, এই জিনিসটা অনেকজন মুখস্থ করে ফেলে, মুখস্থ করাটা খারাপ না, কিন্তু কয়েকটা ব্যাপার একটু প্রিকশন রাখলে ভালো। ব্যাপারটা কি দেখো রিক্তি, এখানে কয়টা সেট অফ রিডিং দিছে দেখো তো, 4টা নাকি, 4টা ফ্রিকোয়েন্সি আর 4টা লেন্থের রিডিং দিছে। তো এখন আমাদের অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝছো, আমরা বলি না যে রিপিট এন্ড এভারেজ করতে হয় বা এমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, খেয়াল করো। ফার্স্ট অফ অল আমাদের there must be a minimum of 6 sets of results or readings. তো 6টা সেট অফ রিডিং আমাদের মিনিমাম নিতেই হবে, ঠিক আছে। তুমি যদি কোনো টেবিলে এরকম দেখো যে 6টা সেট অফ রিডিং তারা নেয় নাই, তো তাহলে পরে তুমি কি বলবা, একটা ইজি পয়েন্ট কি, টু ফিউ রিডিংস। তো তুমি এটা ক্রিটিসাইজ করলা কি, তার এক্সপেরিমেন্টের মধ্যে সে এনাফ অ্যামাউন্ট অফ রিডিং কি করে নাই, নেয় নাই। ওকে, বিকজ তুমি কি দেখছো, 6টা বা তার সমান রিডিং, 6টা বা এর থেকে বেশি রিডিং আছে নাকি কম রিক্তি? 6টার কম। 6টার কম আছে, তো তাহলে পরে তোমার এই অ্যানসারটা ভ্যালিড, যে টু ফিউ রিডিংস এইটা বললা। এখন আমরা যে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এত কথা বলি কেন, এই যে এখানের মধ্যে দেখো ফ্রিকোয়েন্সির কলামটা ঠিক আছে, কিন্তু লেন্থের কলামে 2 নাম্বার লেন্থের ভ্যালুটা দেখো তো কত দেওয়া, 0.25। এটা কত সিগনিফিকেন্ট ফিগার? 2 সিগনিফিকেন্ট ফিগার। আর বাকিগুলা কত? 3। সো তাহলে এখানের মধ্যে কি একটা ইনকনসিস্টেন্সি আছে না সিগনিফিকেন্ট রিডিং ফিগারের মধ্যে? হ্যাঁ ভাইয়া।
তো তাহলে এখানের মধ্যে বলবো কি ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার। জাস্ট এতটুকু বললে পরে কিন্তু তোমার মার্ক পাবা না। কি বলতে হবে কোন কলামের জন্য, এটা কি দোনোটা কলামের জন্য? নো, অনলি ফর দ্য লেন্থ কলাম। তো তাহলে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর লেন্থ কলাম। সো ইউ আর অলরেডি ডান, তুমি দুইটা ভুল ধরে ফেলছো, ঠিক আছে? তুমি অলরেডি দুইটা ভুল ধরে ফেলছো। সো তাহলে ইউ আর ডান ক্রিটিসাইজিং দিস টেবল। এখন সাথে আরো অনেকগুলা পয়েন্ট বলা যায়। আরো কি পয়েন্ট আছে দেখো তো। এই এক্সপেরিমেন্টে জাবের এই টেবিলের মধ্যে কি কোনো ইন্ডিকেশন আছে যে এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করা হয়েছে বা এভারেজ করা হয়েছে? না। তো তাহলে পরে এমন আমাদের পয়েন্ট থাকতে পারে যে নো ইন্ডিকেশন অফ রিপিটেশন, ঠিক আছে? যে এখানের মধ্যে কি করা নাই, এই এক্সপেরিমেন্টটাকে সে রিপিট করে নাই। তো এরকম আমাদের কি হইতে পারে, ভ্যালিড পয়েন্ট হইতে পারে, যে ক্রিটিসিজমের মধ্যে এটাও আসতে পারে। সো এইগুলা টাইপের কোয়েশ্চেন আমরা দেখব। ওকে, আচ্ছা, এই পেপারে আমরা মেইনলি যে জিনিসটার জন্য খুলছিলাম ওই ব্যাপারগুলো নাই। তো এটার জন্য আমি ক্রিটিসাইজার এই টেবিলটা দেখা আমরা নতুন একটা পেপারে যাব। আমরা এইসব পেপার প্রত্যেকটাই করব, বাট যেটা আমি আজকে অ্যাকচুয়ালি দেখাইতে চাইতেছি পার্সেন্টেজ আনসার্টেনটি ক্যালকুলেশন, ওই জিনিসগুলোর জন্য আমি কোয়েশ্চেন পেপারটা নিচ্ছি। তো ফার্স্ট আমরা এই পয়েন্টগুলো একটু দেখে নেই। ক্রিটিসাইজিং দ্য টেবিলের মধ্যে তারা কি কি দিছে। নো রিপিটেশন শোন, only 4 sets of readings, inconsistent significant figure or decimal place, আর আরেকটা হলো স্মল রেঞ্জ বা আনইভেন স্পেসিং। যে এই যে আমরা যে ডিফারেন্স গুলি নিচ্ছি, the differences in readings, এই যে 256, এরপর আবার 320, এরপর আবার 348, এরপর আবার 512। তো এখানের মধ্যে আমাদের সেপারেশন বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি ভ্যালুজ অর সেপারেশন বিটুইন দ্য লেন্থ ভ্যালুজ আমাদের কি না, কনস্ট্যান্ট না। আমরা মাঝে মাঝে সেপারেশন বেশি নিচ্ছি, মাঝে মাঝে সেপারেশন কম নিচ্ছি, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো ডিল করব সামনে। তো আমরা একটা নতুন একটা পেপারের মধ্যে যাই, দেখি ওখানের মধ্যে আমাদের আনসার্টেনটি ক্যালকুলেশন ভালো মতো এরকম দেখবো একটা। সো লেটস সি। আচ্ছা, তো নতুন স্পেসিফিকেশনের স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল, তো এটা দেখি। ওকে, সো যে জিনিসটা বলছিলাম যে তোমাদের নতুন স্পেসিফিকেশনে কোনো এমসিকিউ থাকবে না। তো ফার্স্ট এর কোশ্চেন থেকে হলো আমাদের মেইন কোশ্চেন। তো প্রথমের কথাটাই কি বলতেছে কোশ্চেন নাম্বার 1 এ, যে a student uses a graphical method to determine the resistivity of a material in the form of a wire। তো একটা ওয়্যারের ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে, মনে করো কপার ওয়্যার হইতে পারে, অ্যালুমিনিয়াম ওয়্যার হইতে পারে, বা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানানো ওয়্যার হইতে পারে। তো এই ওয়্যারের রেজিস্টিভিটি বের করব। তো রেজিস্টিভিটি বের করার প্রসিডিওর তো আমরা শিখছি নাকি? ফার্স্ট অফ অল তোমাকে যে কোনো একটা এক্সপেরিমেন্টের কথা বললে তোমার প্রথমে কি করতে হবে, আমরা এই সিকোয়েন্সটা যদি জেনে নেই তো তাহলে আমরা যে কোনো এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন লিখতে পারবো, ঠিক আছে? ফার্স্ট এর ব্যাপারটা কি, তুমি কি বের করবা, যাবে রেজিস্টিভিটি। তো এখন রেজিস্টিভিটির ফর্মুলা তোমার মাথায় চলে আসতে হবে, বা ফর্মুলা তুমি দেখবে এক্সাম পেপারের পিছে, যে এক্সাম পেপারের নিচে তোমাদের ফর্মুলা লিস্টও দেওয়া থাকবে, ঠিক আছে? এটার সাথে ইনক্লুড করে নাই ফর সাম রিজন, বাট সাথে থাকে। ওকে, সো এখন এখানের মধ্যে প্রথম কাজটা কি, যে রেজিস্টিভিটির একটা ফর্মুলা। তো রেজিস্টিভিটির ফর্মুলা তোমার মাথায় আসবে কি, R ইকুয়াল টু রো এল বাই এ, অর রো কে যদি তুমি সাবজেক্ট করো তো তাহলে কি এরিয়া ইনটু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই লেন্থ, নাকি? সো এখন এইখানের জন্য তোমার এখন বুঝতে হবে কি, যে তোমার রেজিস্টিভিটি অফ আ ম্যাটেরিয়াল বের করার জন্য তোমার কি কি জানার দরকার, দ্য ক্রস সেকশনাল এরিয়া, দ্য রেজিস্ট্যান্স এন্ড দ্য লেন্থ, নাকি? তো এইগুলা ব্যাপারে তো আমরা একটা একটা করে এরকম ডিল করব যে কিভাবে কি বের করা যায়। তো এখন ফার্স্ট অফ অল
বলতেছে গ্রাফিক্যাল মেথড ইউজ করার 3টা অ্যাডভান্টেজ বলতে। তো গ্রাফিক্যাল মেথড ইউজ করলে পরে কি অ্যাডভান্টেজ হয় বলো তো জাবের? গ্রাফ আঁকা কিন্তু একটা সর্ট অফ এভারেজিং টেকনিক, তাই না? যে আমরা যে অনেকগুলা এরকম রিডিং নিচ্ছি, মোর দ্যান ওয়ান রিডিং নেওয়া হচ্ছে একটা তো ব্যাপার, দেন কোন যদি অ্যানোমালাস রিডিং থাকে ওটাকে কি করা যায়, গ্রাফের মধ্যে প্লট করলে পরে তাকে ইজিলি আইডেন্টিফাই করা যায় না যে এখানের মধ্যে কোন একটা অ্যানোমেলি আছে, যে নরমালি এটা একটা প্যাটার্নের সাথে কি করতেছে না, মিলতেছে না। ওকে, তো তাহলে পরে গ্রাফিক্যাল মেথডের এরকম কয়েকটা অ্যাডভান্টেজ আছে। তো এই যে এখানের মধ্যে আমরা দেখি কি বলতেছে, এই যে লাইন অফ বেস্ট ফিট মিনিমাইজেস দ্য ইফেক্ট অফ র্যান্ডম এররস। র্যান্ডম এরর আর সিস্টেমেটিক এরর বলতে দুইটা জিনিস আছে, ওই জিনিসটা আমরা দেখব। ফার্স্ট অফ অল এই আমাদের একটা পয়েন্ট যে লাইন অফ বেস্ট ফিট এভারেজেস দ্য রেজাল্টস। সো তাহলে এটা একটা এভারেজিং টুল হিসেবে কাজ করে। অ্যানোমালাস রিডিংস ক্যান বি আইডেন্টিফাইড। আর আরেকটা কথা, এই যে সিস্টেমেটিক এরর। তো র্যান্ডম এরর আর সিস্টেমেটিক এরর এই দুইটা জিনিস কি কি, এই ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিল করব। এটা এখনের জন্য আমরা রাখতেছি, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা নিয়ে ডিল করব সানডেতে। তো এখন এটা গেল ফার্স্টে গ্রাফের অ্যাডভান্টেজ। দেন এখন বি নাম্বারে কি বলতেছে, the student measures the diameter of the wire using a micrometer screw gauge. তো এখন বলতেছে explain a technique that the student should use to make this measurement as accurate as possible. তো মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে রিডিং নিতে হবে, এন্ড বলছে এমন একটা টেকনিক এক্সপ্লেন করতে যেটা দিয়ে কি পাবে, as accurate as possible ডেটা পাবে। তো তাহলে তার কি করতে হবে, ওয়্যারটা মাইক্রোমিটার স্ক্রু গজের মধ্যে নিয়ে রিডিংটা নিব, এটা তো আছেই। দেন ওয়্যারটার কি করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে রিডিং নিতে হবে, ঠিক আছে? ওয়্যারটাকে এক একবার ঘুরাবো, একবার ওয়্যারের এখানে রিডিং নিব, একবার ওয়্যারের এখানে রিডিং নিব, একবার ওয়্যারের এখানে রিডিং নিব, ঠিক আছে? আলাদা আলাদা পজিশনে আমরা রিডিং নিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে রিডিং নিলাম। দেন ফাইনালি রিডিং গুলাকে কি করতে হবে, এভারেজ করতে হবে, ঠিক আছে? তো এগুলা করলে পরে তখন আমাদের কি আসবে, as accurate as possible একটা ডেটা আসবে। দেন আমাদের কয়েকটা ব্যাপার মাথায় রাখা লাগবে। কেমন ব্যাপার? জিরো এরর যেন না হয়, রিডিং নিতে সময় প্যারালেক্স এরর যেন না হয়, ঠিক আছে? সো এই সব টাইপের ব্যাপারগুলি মাথায় রাখা লাগবে। সো এখানের মধ্যে কাজটা কি, টেক রিডিংস এট ডিফারেন্ট পজিশনস এন্ড ওরিয়েন্টেশন অ্যালং দ্য ওয়্যার। তো অ্যালং দ্য ওয়্যার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রিডিং নিব, বিকজ ওয়্যারটা আমাদের কি না হইতে পারে, ইউনিফর্ম নাও হইতে পারে। মাঝে কিছু কিছু জায়গায় একটু ক্রস সেকশনাল এরিয়া বেশি, কিছু কিছু জায়গায় ক্রস সেকশনাল এরিয়া কম, এমন হইতে পারে। তো এই যে কথাটা যে as the wear may not be uniform, আর ফাইনালি কি করতে হবে, ক্যালকুলেট আ মিন। ওকে, সো এইটা। তো এই প্রসিডিওর গুলা গেল। আমি মেইনলি আজকে এই জিনিসটা তোমাদেরকে শিখাইছি, এইটা আমি এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে করে। সো কোশ্চেন নাম্বার 2, a student determines the density of a metal in the form of a cylinder. তো তাহলে একটা মেটালের সিলিন্ডার আছে, তো এই সিলিন্ডারের ডাইমেনশন এক এক ভাবে বের করবে, দেন ওগুলার পার্সেন্টেজ আনসার্টেনিটি গুলা নিয়ে ডিল করবে। যে এ নাম্বার কোশ্চেনে কি বলতেছে, the student uses a vernier caliper to measure the diameter of the cylinder. The reading she obtains is 24.0 millimeter. তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়ামিটার। সো এখন আমাদের পার্সেন্টেজ আনসার্টেনিটি, এটা কি একটা সিঙ্গেল রিডিং না যাবে? হ্যাঁ, তো একটা সিঙ্গেল রিডিং এর জন্য এখানের মধ্যে আমাদের ফর নিউ স্পেসিফিকেশন, এটা নিউ স্পেসিফিকেশন, তো এটা আমরা এরকম লিখে রাখি যে পার্সেন্টেজ আনসার্টেনিটি ইজ ইকুয়াল টু হোয়াট, percentage uncertainty is equal to half of the resolution. half resolution মানে least counter half, ঠিক আছে? half resolution divided by measured value into 100. সো এখন এখানের মধ্যে আমাদের 24.0 মিলিমিটার, এটা রেজোলিউশন কত, 0.1 মিলিমিটার। তো রেজোলিউশন কত যাবে, রেজোলিউশন হলো 0.1 মিলিমিটার। তো তাহলে পরে এটার হাফ রেজোলিউশন মানে কি, রেজোলিউশনের অর্ধেক নিব, তাই তো?
তো তাহলে পরে 0.1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু which is 24.0 into 100। এটা করলে পরে কত আসে দেখো তো, একজন একটু ক্যালকুলেটর বসায়। 0.208 0.208 এটা হ্যাঁ। ওকে, এখন আমরা ফাইনাল অ্যান্সারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব লাবিবা? 2 এখন আমাদের ফাইনাল অ্যান্সার, হ্যাঁ বলো লাবিবা, কি কিছু বলছো? হ্যাঁ 2 বলছি 2 আচ্ছা, তো এখন এখানে মধ্যে আমাদের একটা মজার ব্যাপার আছে। ফাইনাল অ্যান্সারটা আসলে আমরা 1 সিগনিফিকেন্ট ফিগারে দিব, ঠিক আছে? এই ব্যাপারটা কেন? এখানে মধ্যে ব্যাপারটা হলো যে আমাদের লিস্ট কাউন্টটা যত সিগনিফিকেন্ট ফিগারে না, ফাইনাল অ্যান্সারটা কি করতে হয় তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়, ঠিক আছে? সো লিস্ট কাউন্টটা আমাদের কত সিগনিফিকেন্ট ফিগারে? 1 সিগনিফিকেন্ট ফিগার। ওকে, তো ফাইনাল অ্যান্সারটা আমরা কততে দিব? 1 সিগনিফিকেন্ট ফিগারে দিব। তো তাহলে 0.208 এটাকে 1 সিগনিফিকেন্ট ফিগারে নিলে পরে শুধু কত আসে? 0.2% আসে না? তো তাহলে পরে এটার অ্যান্সার হবে জাস্ট 0.2%। এগুলো আমরা আরো কয়েকটা ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটার এরকম রুল আমরা লিখে দিব, আলাদা একটা লিস্ট করে দিব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই জিনিসটা মাথায় রাখো যে লিস্ট কাউন্ট যত সিগনিফিকেন্ট ফিগারে থাকে বা রেজোলিউশন যত সিগনিফিকেন্ট ফিগারে হয়, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়, ঠিক আছে? নট দা মেজার্ড ভ্যালু। অনেকজনই মেজার্ড ভ্যালু নিয়ে কনফিউজড হয়ে যায় যে মেজার্ড ভ্যালু 3 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, তো ফাইনাল অ্যান্সার 3 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়াটা জাস্টিফাইড অনেকজন মনে করে, কিন্তু আসলে এটা না। আসলে রেজোলিউশন যত সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হয়, ঠিক আছে? সো এখানের জন্য অ্যান্সারটা কত হবে? 0.2%। এখন কোশ্চেন নাম্বার বি। ফার্স্ট অফ অল এইটার অ্যান্সার কে বলবা? এইটার অ্যান্সার জেরিন বলো তো। The length of the measuring cylinder, কি বলে, the length of the cylinder is approximately 160 millimeter। তো এখন বলতেছে একটা সুটেবল মেজারিং ইনস্ট্রুমেন্ট সাজেস্ট করতে, যে কোনটা ইউজ করলে এটার কি করা যাবে, লেন্থটা বের করা যাবে। কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায় জেরিন? রুলার। মিটার রুল। সো মিটার রুল। ওকে, এখন এই জিনিসটা, এই কোশ্চেনের অ্যান্সারটা কে বলবা? এই কোশ্চেনের অ্যান্সারটা বলবা ইফাজ, ঠিক আছে? ইফাজ দেখো তো, the student records the following readings for the length: 158 millimeter, 159 millimeter, 161 millimeter, 162 millimeter। এখন বলছে calculate the percentage uncertainty in the measurement of the length। তো এখন এটার জন্য পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে বলতে পারো? সবকটা এভারেজ বের করব, তারপর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 দিয়ে তারপর হচ্ছে ইনটু 100%, ওইটা বাই এভারেজ ইনটু 100%। সো এইটা কি জাবের? এটা হলো আমাদের কয়েকটা সেট অফ রিডিং, যে সেম জিনিসেরই বারবার বারবার করে কি করা হয়েছে, রিডিং নেওয়া হয়েছে, তাই না? সো এখন আমরা কোন মেথড ইউজ করব? হাফ রেঞ্জ মেথড, তাই তো? যে হাফ রেঞ্জ ডিভাইডেড বাই মিন বা এভারেজ ইনটু 100। এখন হাফ রেঞ্জ মানে কি? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এই চারটা রিডিং এর মধ্যে ম্যাক্সিমাম কত জাবের? 162 162। আর মিনিমাম কত? 158 158 ডিভাইডেড বাই 2। আর এই চারটার এভারেজ করলে পরে কত হয়? 158, 159, 161, 162। এই চারটার এভারেজ করলে 160 নাকি? হ্যাঁ 160 এটা করলে পরে কত আসে দেখো তো একজন?
1.25 শুভাশিস। হ্যাঁ ভাইয়া। তো এখন এখানের জন্য দেখো আমাদের পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কত সিগনিফিক্যান্ট ফিগারে দিব। ভ্যালু আসছে 1.25, ভালো কথা, কিন্তু আমাদের হাফ রেঞ্জ, হ্যাঁ হাফ রেঞ্জটা আমাদের কত সিগনিফিক্যান্ট ফিগারে আসে লাবিবা? 162 মাইনাস 158 ডিভাইডেড বাই 2, এটা করলে পরে কত আসে? 2 আসে না নাকি? 2 আসে। 2 মিলিমিটার। তো এই যে আমাদের হাফ রেঞ্জ কত? হাফ রেঞ্জ হলো 2 মিলিমিটার। তো এটা কত সিগনিফিক্যান্ট ফিগারে? 1 সিগনিফিক্যান্ট ফিগার। তো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু আসছে 1.25%। এটা নরমালি যে কেউ 1.25 একটা সুন্দর ভ্যালু দেখে 1.25 বসায় দেয় অনেকজন, বিকজ গিভেন ইনফো 3 সিগনিফিক্যান্ট ফিগারে আছে, তারা ভাবে যে গিভেন ইনফো তো 3 সিগনিফিক্যান্ট ফিগারে আছে, তো তাহলে এইটাই আমাদের হবে জাস্টিফাইড। আর অনেকজন 1.3% লিখে, কিন্তু আসলে আমাদের লিখতে হবে কত? জাস্ট 1%। যে হাফ রেঞ্জ বা হাফ রেজোলিউশন যত সিগনিফিক্যান্ট ফিগারে থাকে, ফাইনাল পার্সেন্টেজ আনসার্টেনিটি তত সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম বাকি আছে, নেক্সটটায় জয়েন করো, ওখানে বাকিগুলো দেখতেছি আমরা ক্যালকুলেশন। এই ইউনিট 3 এর এই সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে এগুলা প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুবই কম, বুঝছো? যেগুলার এই পার্সেন্টেজ আনসার্টেনিটির এইসব ক্যালকুলেশনস গুলো প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমাদের জাস্ট কোয়েশ্চেন পেপার গুলাই। এগুলা বাদে এমনিতে বানায় কতগুলি ওরকম ল্যাব বুক আছিল। ল্যাব বুক কি ওটা আলাদা, যে ল্যাব আমি যেটা সেফালনে করাই আর কি সামনাসামনি, তো ওই ল্যাব বুকের মধ্যে কতগুলি প্র্যাকটিস ক্যালকুলেশনের প্রবলেম ছিল, যেগুলা থেকে পার্সেন্টেজ আনসার্টেনিটি ক্যালকুলেশন গুলো প্র্যাকটিস করা যায়। বিকজ এইগুলা অ্যাকচুয়ালি আমাদের নতুন টাইপের ক্যালকুলেশন, তো ফার্স্টের দিকে অনেকজন এরকম একটু কনফিউশনে পড়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা লাগবে যে হাফ রেজোলিউশন অর হাফ রেঞ্জ যত সিগনিফিক্যান্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হবে পার্সেন্টেজের সময়, ঠিক আছে? এখন এখানের জন্য দেখো mass of the cylinder দিছে কত? the mass of the cylinder is 0.616 কিলোগ্রাম। তো ক্যালকুলেট the density of the metal। তো এখন আমাদের ডেনসিটি বের করতে বলছে। তো এখন ডেনসিটির ফর্মুলা কি? ডেনসিটি ইকুয়াল টু mass বাই ভলিউম নাকি? ডেনসিটি ইজ ইকুয়াল টু mass বাই, সরি, ডেনসিটি ইজ ইকুয়াল টু mass বাই ভলিউম। তো এখন mass আমাদের দেওয়া, ভলিউম বের করতে হবে। তো এখন একটা সিলিন্ডার, এই মেটালটার শেপটা কি? ইন দা ফর্ম অফ আ সিলিন্ডার। তো একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি জাবের? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। তো এখন এখানের মধ্যে আর কিভাবে পাবো? এই যে 24 মিলিমিটার দেওয়া ছিল, এটা কি ডায়ামিটার, তো এখানে থেকে আমরা রেডিয়াস পাবো নাকি? তো এখানে থেকে পাইলাম রেডিয়াস, সো রেডিয়াস ইজ কত? 12 মিলিমিটার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রেডিয়াস কিভাবে 12 মিলিমিটার হইলো মারিয়া? ডায়ামিটার হলো 24, তো তাহলে পরে ডিভাইডেড বাই 2 করলে রেডিয়াস পেয়ে যাবো। সো তাহলে 20 কি বলে 12 মিলিমিটার গেল। আর এখানের মধ্যে লেন্থটা কত? আমরা যে এভারেজ করে লেন্থটা বের করছি 160 মিলিমিটার। সো তাহলে এভারেজ লেন্থ হলো এইটা। তো এখন তাহলে আমাদের ভলিউমটা কি? ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। তো পাই এখন আর কত? 12 মিলিমিটার। তো মিলিমিটার মানে কি? ডিভাইডেড বাই 1000, এটা স্কয়ার, আর 160 মিলিমিটার ডিভাইডেড বাই 1000। এটা করলে ভলিউমটা কত আসে দেখো তো যাবে? -7.238 into 10 to the power -5. -4, 5. 5। ওকে, সো তাহলে এই জিনিসটা এখন বসাও, ইনটু 10 টু দি পাওয়ার -5। তো এটা করলে পরে কত আসে ডেনসিটিটা?
8511. 8511 0 কত বুঝি নাই? আচ্ছা 11 সরি ওকে, সো 8511 কেজি পার মিটার কিউব। এখন ফাইনাল অ্যান্সারটা কততে দিব লাবিবা? 3 significant figures. 3 দেওয়া যায়, এই যে ম্যাস আমাদের 3 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, লেন্থ আমাদের 3 সিগনিফিকেন্ট কি বলে ডায়ামিটার 3 সিগনিফিকেন্ট ফিগার, লেন্থ আমাদের 163 ও বলা যায় 2 ও বলা যায়, ঠিক আছে? সো এখানে 2 এন্ড 3 সিগনিফিকেন্ট ফিগার দোনোটাই জাস্টিফাইড, সো আমরা 8500 কিলোগ্রাম পার মিটার কিউব এমনও বলতে পারি, অর 8510 কেজি পার মিটার কিউব এমনও বলতে পারি, যেটাই বলো দোনোটাই রাইট, ঠিক আছে? তো এই সময় এখন আমাদের কি গিভেন ইনফরমেশন যে লেন্থ এন্ড ম্যাস এইসব গুলা যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিব, কিন্তু পার্সেন্টেজ আনসার্টেনিটি গুলা বের করতে সময় আমাদের কোন ব্যাপারটা খেয়াল রাখতে হবে? লিস্ট কাউন্ট কি বলে হাফ রেজলিউশন অর হাফ রেঞ্জ, যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার তততে দিতে হবে, ঠিক আছে? তো এখানের জন্য 8500 জাস্টিফাইড, 8510 জাস্টিফাইড, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা অ্যান্সারটা দেখে নেই, এই যে 8500 কেজি পার মিটার কিউব, সো 2 সিগনিফিকেন্ট অর 3 সিগনিফিকেন্ট ফিগার যে কোনোটাই লিখো, দোনোটাই কারেক্ট, ওকে? তো এই ক্যালকুলেশন গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন হচ্ছে যে আমরা আনসার্টেনিটি ক্যালকুলেশন গুলা কিভাবে কি করতেছি? আর এই ক্যালকুলেশন তো একদম নরমাল যে এরকম ক্যালকুলেশন করতে হয়, ইউনিট 1 এ এটা তো আসতেই পারে, তাই না? এখন এই জিনিসটা গেল, let's see another commenting, এই যে criticize these measurements, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এই ক্রিটিসিজমটা কে করবা এখন? সুভাষিস বলো তো এই টেবিলটাকে কিভাবে ক্রিটিসাইজ করা যায়? হ্যাঁ, এখানে ফার্স্ট পয়েন্ট হলো এখানে নাম্বার অফ রিডিংসটা কম দিছে, নাম্বার অফ যেখানে রিডিংস কম, মানে যে অনলি 4 সেটস কম। অফ রিডিংস না? হ্যাঁ জি ভাই। তো একটা হলো অনলি 4 সেটস অফ রিডিংস নিছে, যেটা নেওয়া আসলে এনাফ না, দেন কি বলা যায়? আরেকটা বলা যায় হলো রিপিটেশনের কোনো ইন্ডিকেশন আছে? রিপিটেশন না ও হ্যাঁ ওইটা না, এখানের মধ্যে নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস, ঠিক আছে? দেন আরো কি বলা যায় যে এখানের মধ্যে 10 এর ডিফারেন্স, এখানের মধ্যে 10 ডিগ্রি ডিফারেন্স, এখানে 10 ডিগ্রি ডিফারেন্স না নিয়ে কত নিছে? 5 ডিগ্রি। 5 ডিগ্রি। এমন টাইপের কয়েকটা কথা এরকম আমরা বলতে পারি, যে এখানের মধ্যে দেখি তারা কি কি বলছে ক্রিটিসিজমের। এখানে একটা হলো too few sets of results or only 4 sets of results, then no evidence of use of readings as the ray leaves the box, এরপরে কি range of values of I are too small, range of values বলতে কি minimum reading 11 ডিগ্রি, maximum reading 35 ডিগ্রি, মাত্র 25 ডিগ্রির ডিফারেন্স। রেঞ্জ অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? মাত্র 25 ডিগ্রি। তো এটা থেকেও কি করা যাইতো? আরো বড় বড় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নেওয়া যাইতো না? তো ওই জিনিসগুলো তারা করে নাই, ঠিক আছে? তো এইখানের মধ্যে তোমরা অনেকগুলা কোয়েশ্চেন পেপার করার পর দেন কি করবা, একটা লিস্ট করবা যে এরকম কয়েকটা সেট অফ পয়েন্টস অলওয়েজ আমাদের আসবেই, ঠিক আছে? যে এখানের মধ্যে রিপিটেশনের কথাটা যে তুমি বলছো, এখানে রিপিটেশনের জায়গায় তারা উল্টা কথাটা বলছে। উল্টা কথাটা কি? যে তারা শুধু রেটা যে গ্লাস ব্লকের ভিতরে এন্টার করতেছে এই সময় শুধু রিডিংটা নিতেছে, রেটা তো গ্লাস ব্লক থেকে বেরও হবে নাকি শুভাশিস? এই যে রেটা যে গ্লাস ব্লক থেকে বের হবে, ওই বের হইতে সময় সে তো আবার কি করবে, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন এই দুটো আমাদের আবার রিপিট হওয়ার কথা না? সেম টাইপের আসার কথা না? যে এখানে যেটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এখানে ওটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই দুটো মিলে যাওয়ার কথা। দেন এইখানে যেটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এখানে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই দুটো আমাদের সেম হওয়ার কথা। তো ওই জিনিসটা তারা করে নাই, যে নো ইন্ডিকেশন অফ টেকিং রিডিংস,
এই যে নো এভিডেন্স অফ ইউজ অফ রে রিডিংস অ্যাজ রে লিভস দ্য ব্লক। তো তাহলে এরকম টাইপের আমাদের কয়েকটা পয়েন্ট কি করতে হবে, ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এরকম আমাদের ক্রিটিসিজমের কয়েকটা কোয়েশ্চেন পারতে হয়। ঠিক আছে, আজকে আমরা আরেকটা জাস্ট কোয়েশ্চেন পেপার দেখবো, দেন তোমাদেরকে আমি একটা পিডিএফ দিব। ওই জিনিসটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পিডিএফ, যে ওখানের মধ্যে যতগুলা কোর প্র্যাকটিক্যাল আছে না তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 এর মধ্যে, সবগুলি কোর প্র্যাকটিক্যাল একদম যত টাইপের পয়েন্ট পসিবল সবকিছু ইনক্লুড করে লিখা। তোমাদের ওরকম এক্সপেরিমেন্টস গুলা কয়েকটা কোয়েশ্চেন আমি দেখাবো একটু পর, যে ওই কোয়েশ্চেন গুলার মধ্যে এই পয়েন্ট গুলা কভার করলে মানে ইউ আর বাউন্ড টু গেট ফুল মার্কস। ঠিক আছে, তো ওই প্রত্যেকটা পয়েন্ট আমরা ইনক্লুড করে ওরকম এক্সপ্লেনেশন লিখে ওই জিনিসটা প্রিপেয়ার করা হয়েছে। তো ওই জিনিসটা তোমাদেরকে আজকের ক্লাস শেষে দিয়ে দিব আর কি গ্রুপে। ঠিক আছে, তো এখানে আমরা অক্টোবর 18 এর ইউনিট 3 এর ওই আনসার্টেনটি ক্যালকুলেশন এন্ড এ ক্রিটিসিজম অফ দ্য টেবল, ওই কোয়েশ্চেন দুইটা আমরা দেখে আজকের ক্লাসটা এখানে শেষ করব আর কি। তো ফার্স্টে আমরা একটু এই ক্যালকুলেশন গুলো একটু দেখে নিই। ওকে, সো অক্টোবর 2018। তো এখন এই যে এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে ভার্নিয়ার রিডিং এর এই যে এখানের মধ্যে দেখছো এই লাইনটা একদম এক্স্যাক্টলি ভার্নিয়ার স্কেলের সাথে মেইন স্কেলটা মিশে গেছে না রিক্তি? এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়, বুঝছো, যে এটা অ্যাকচুয়ালি কি হয়, পুরাটা এরকম মিশে যায়। ঠিক আছে, তো এখানের জন্য অ্যাকচুয়ালি মেইন স্কেল রিডিংটা কত লাবিবা? 90 এখানের জন্য মেইন স্কেল রিডিং হলো 19 প্লাস 0.1 ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। কত নাম্বার ভার্নিয়ার স্কেলে যে এটা মিশতেছে? 1 2 3 4 5 6। তাহলে এটা কত হবে? 19 প্লাস 0.6। এটা করলে কত আসে? 19.6 মিলিমিটার। সো এটার অ্যান্সারটা হবে কত? 19.6। এটা আমাদের অ্যাকচুয়ালি সামনাসামনি কিভাবে রিডিং নিতে হয় ওটা যেটা বললাম যে হাতে ধরে আমাদের এগুলো শিখাইতে হয়। ওকে, সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখবো যে ভার্নিয়ার স্কেলের রিডিং কিভাবে নেয়। ওকে, এই অ্যান্সারটা এটা কে বলবা? এটা রিক্তি বলো তো, এইখানের মধ্যে করে কেউ কোনো অ্যানোমালাস রিডিং আছে? 1.9। 1.9টা হলো অ্যানোমালি। ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এই যে তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালুর এভারেজ কত হয়? 2.47। 2.47। সো অ্যান্সারটা আমাদের কি হবে? Which of the following is the best statement of the time the sphere took to fall? কত লিখবো? সি। এই জিনিসটাই তো তুমি একটু আগের একটা ভুল রিপিট করলা। হ্যাঁ, এখানের মধ্যে দেখো আমাদের গিভেন ইনফো গুলো কত সিগনিফিকেন্ট ফিগারে? 2 সিগনিফিকেন্ট ফিগার না? তাহলে আমরা 2.47 আসছে তোমার ক্যালকুলেটরে, দ্যাটস ভেরি গুড, বাট অ্যাকচুয়ালি অ্যানসারটা কত হবে? ডি। ডি হবে। ঠিক আছে, এই যে কোশ্চেন নাম্বার 3 এর যে অ্যানসারটা যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসারটা কি? কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসারটা ডি। সি কেন না? বিকজ টু মেনি সিগনিফিকেন্ট ফিগার। বুঝতে পারছো? তো তাহলে পরে এই ভুলটাই, হ্যাঁ বলো। বুঝছি এখন। আচ্ছা ঠিক আছে, সো এই ভুলগুলাই আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, একদম ইজি মিস্টেক, যে তুমি ক্যালকুলেটর বসাইছো দেখে 2.47টাকেই মোর রাইট অ্যান্সার লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গিভেন ইনফোর উপরে একটা খেয়াল রাখতে হয়। ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলেটর বসাইতে সবাই পারে। 1.9টা যে অ্যানোমালি এটা বেশিরভাগ মানুষই বের করতে পারবে, কিন্তু 2.47 হবে নাকি 2.5 হবে এই ডিসিশনটাই আমাদের নিতে হবে টাইম মতো, এন্ড রাইট ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা তোমরা আরো দেখবা। আমরা ওই আনসার্টেনটি ক্যালকুলেশনের মধ্যে যাই, দেখি এই পেপারে কোন জায়গায় আছে।
ওকে, সো এখন এই টেবিলটাকে ক্রিটিসাইজ করবা কে? লাবিবা, এই টেবিলটা ক্রিটিসাইজ করো তো, যে এখানের মধ্যে কি কি বলা যায়। Consistent number of significant figures in resistance. রেজিস্ট্যান্সের কলামের মধ্যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার, ওকে। Small range of current. স্মল রেঞ্জ অফ কারেন্ট 2.3 6.8, আচ্ছা। আর Inconsistent interval between current. ইনকনসিস্টেন্ট ইন্টারভাল বিটুইন কারেন্ট, আচ্ছা। এখন এখানের মধ্যে আমাদের বেসিক্যালি তারা মনে হয় যে জিনিসটা ইউজ করতেছে, তারা লেন্থটাকে ভ্যারি করতেছে, আর লেন্থের সাথে তার করেসপন্ডিং কারেন্ট এন্ড ভোল্টেজ বের করে দেন ওইটার রেজিস্ট্যান্স বের করতেছে, ঠিক আছে। আচ্ছা শুভাশিস, তোমার ওই অ্যাসাইনমেন্টের ওই পেপার গুলা তুমি 20 তারিখে ফেরত পাবা, ঠিক আছে? ওগুলা চেক করতে দিছি তো, তো ওগুলা চেক করে ওগুলা রিমার্ক সহ তোমাকে 20 তারিখে ফেরত দিব, স্যাটারডেতে, ওকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওগুলো একটু ভালো মতো চেক করে, ওরকম যদি বেটার কোনো পয়েন্ট থাকে তো ওগুলা জিনিস সাজেস্ট করে তোমাকে লিখে দিবে, হ্যাঁ। আচ্ছা, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম, এর মধ্যে এরকম ইয়েস কয়টা ভ্যালু আছে, দেন এখানের মধ্যে সেট অফ রিডিং কয়টা, 5টা, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা দেখি তারা কি কি বলতেছে, ক্রিটিসিজমের মধ্যে কি কি বলে তারা আমরা দেখি। এই যে only 5 sets of readings, রেজিস্ট্যান্সের সিগনিফিকেন্ট ফিগারটা ইনকনসিস্টেন্ট, দেন নো ইন্ডিকেশন অফ রিপিট অর এভারেজ, ঠিক আছে। সো তাহলে এই যে কারেন্টের যে জিনিসটা বলছো ওই ব্যাপারটা একটু আমাদের এক্সপেরিমেন্টটা কি করতেছে বুঝছো লাবিবা, এক্সপেরিমেন্টটা কি করতেছে ওই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে। তুমি যে কারেন্টের রেঞ্জের কথাটা বললা, এটা হয়তো ভ্যালিড পয়েন্ট কখন, যদি আমরা কারেন্টটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ট্রিট করতাম এই এক্সপেরিমেন্টে। কিন্তু এই এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আসলে কি, লেন্থ, তাই না বলো? ওয়্যার এর লেন্থ তাহলে বাড়াইতেছে কমাইতেছে, consistent range of small range of length valid হবে। স্মল রেঞ্জ অফ লেন্থ, এখানে কিন্তু লেন্থ কিন্তু 1 মিটার থেকে 3 মিটার ওয়্যার, তো ওয়্যার এর আচ্ছা। লেন্থ কিন্তু এখানে সিগনিফিকেন্টলি ভালোই তারা রেঞ্জ নিছে, এর জন্য কিন্তু এখানে তারা কিন্তু লেন্থ রিলেটেড কোনো পয়েন্ট তারা দেয় নাই, দেখছো? যে এখানের মধ্যে এক্সপেরিমেন্ট কোনটা করতেছে এটা দেখে আমাদের বুঝতে হবে। যে একটু আগে যে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, না একটু আগে যে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি ছিল এক্সপেরিমেন্টের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করব রেটাকে, দেন দেখবো যে তার অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হয়, দেন ওইটার করেসপন্ডিং সাইন আই সাইন আর বের করব। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এটা কিন্তু বড় কোনো রেঞ্জ নেওয়া হয় না, আরো কয়েকটা কি নেওয়া যাইতো, বড় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নেওয়া যাইতো। তো যার জন্য এখানের মধ্যে স্মল রেঞ্জ অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে একটা ভ্যালিড পয়েন্ট হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমাদের এটা ধরা হয় নাই কেন, বিকজ লেন্থ যে 1 মিটার থেকে 3 মিটার, এটা কিন্তু ভালো বড় আমাদের ওয়্যারের লেন্থ হিসেবে এই রেঞ্জটা মোর অর লেস স্যাটিসফ্যাক্টরি। তুমি নরমালি এরকম চিন্তা করতে পারো, বাট এটা আমাদের ক্রিটিসিজমের সময় এর জন্য আমরা কি করব, মোর দেন 2 ক্রিটিসিজম দিয়ে রাখবো, তাহলে যেন আমাদের ভ্যালিড পয়েন্ট গুলোর মধ্যে কয়েকটা মিলে যায়। কিন্তু যেই ব্যাপারগুলো আমরা অলওয়েজ রিপিটিং অবস্থায় দেখতেছি, কি কি 6টার কম রিডিং থাকলে মানেই টু ফিউ রেজাল্টস অর অনলি দিস নাম্বার অফ রিডিংস, তো এটাতে 1 মার্ক অলওয়েজ থাকতেছে, দেখছো? অলওয়েজ 6টার কম যখনই থাকবে তখনই তুমি বলতে পারবা যে only 5 sets of readings, only 4 sets of readings, only 3 sets of readings। তো এটা অলওয়েজ একটা পয়েন্ট। রিপিটেশনের ব্যাপারটা এইখানে যেমন আসছে, এইখানের মধ্যে রিপিটেশনের ব্যাপারটা কিন্তু আসছে, কিন্তু অন্য একটা ওয়েতে। কিভাবে, যে ব্লক থেকে বের হইতে সময় অ্যাঙ্গেল গুলাকে মেজার করা হয় নাই, ঠিক আছে। দেন আর আগেরটাতে আমরা দেখছি যে নো ইন্ডিকেশন অফ রিপিট অর এভারেজ, তাই না? তো এইসব ব্যাপারগুলি। আর আরেকটা তো তুমি সিগনিফিকেন্ট ফিগার রেজিস্ট্যান্সের জন্য ধরে ফেলতে পারছো। এখন দেখো তারা একটা কথা বলছে, মেইন পয়েন্ট কিন্তু তারা বলে নাই যে ইনকনসিস্টেন্ট সিগনিফিকেন্ট ফিগার ফর রেজিস্ট্যান্স ভ্যালুস। তারা কি বলছে, রেজিস্ট্যান্সের রিডিংটা অ্যাকচুয়ালি কি কি ইউজ করে বের করা হয়েছে বলতো?
কারেন্ট আর ভোল্টেজ ইউজ করে বের করা হয়েছে না লাবিবা? হ্যাঁ। এখন কারেন্টটা কত সিগনিফিকেন্ট ফিগার আর ভোল্টেজটা কত সিগনিফিকেন্ট ফিগার? কারেন্ট 2 আর ভোল্টেজ 3। আচ্ছা, সো এখন ফাইনালি রেজিস্ট্যান্সটা যে বের করব, রেজিস্ট্যান্সটা কত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়াটা জাস্টিফাইড? 2 or 3 দুটাই জাস্টিফাইড। 2 or 3 দুইটাই জাস্টিফাইড, কিন্তু we always go for, ঠিক আছে, we always prefer the lower significant figure, ঠিক আছে? তো কারেন্ট হলো 2 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু, ভোল্টেজ হলো 3 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু। তো এখন 2 আর 3 সিগনিফিকেন্ট ফিগার ভ্যালু দুইটা নিয়ে আমরা ফাইনাল যে ভ্যালুটা ক্যালকুলেট করতেছি ওই ভ্যালুটা 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়াটা মোর জাস্টিফাইড। ওই ব্যাপারগুলো আমাদের পার্সেন্টেজ আনসার্টেনিটি দিয়ে জাস্টিফিকেশনের ভ্যালু দেখানো যায় যে অ্যাকচুয়ালি কেন এটা জাস্টিফাইড। ওকে, তো 2 সিগনিফিকেন্ট ফিগারটা আমাদের মোর প্রেফারেবল। 3 দিলে কেউ কেটে দিবে না পুরোপুরি, কিন্তু 2টা হলো মোর লজিক্যাল, ঠিক আছে? ওইটা কেন? বিকজ সে পার্সেন্টেজ আনসার্টেনিটিটাকে বড় করে দেখায়, এন্ড বড় করে দেখানোটাতে একটা লাভ আছে কি, তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটিটা ইন দা ফার্স্ট হ্যান্ড আমরা দেই কেন? তাহলে যেন আমাদের একটা রেঞ্জ অফ ভ্যালুজ আসে, ওই রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে যেন কি হয়, ওই রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে যেন আমাদের মেইন অ্যানসারটা লাই করে, তাই না? সো ওই জিনিসটার জন্য আমাদের এই কাজটা করতে হয়। সো অ্যানসারটা দেখো, অ্যানসারটা কি বলছে? রেজিস্ট্যান্স শুড বি টু হোয়াট? 3 সিগনিফিকেন্ট ফিগার লেখা নাকি 2? 2 সিগনিফিকেন্ট ফিগার। তো এই ব্যাপারটা আমরা আসবো, ঠিক আছে? এই জিনিসটার আমরা ডিটেইলস কয়টা দেখবো আমরা এই পার্সেন্টেজ আনসার্টেনিটির এসব ব্যাপারে। এখন যেহেতু আমাদের কাছে ওরকম টাইম আছে আলাদা, আমরা এইগুলোর ব্যাপারে ডিটেইলস কয়েকটা জেনে নিব, তাহলে যেন ইউনিট 6 এর জন্য আমাদের ব্যাপারগুলি জানা হয়ে যায়, ঠিক আছে? তো ক্রিটিসিজমের মধ্যে এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এখন পার্সেন্টেজ আনসার্টেনিটি ক্যালকুলেশন নাই এটাতে আর। ওকে, সো তাহলে পরে আমরা আজকের ক্লাসটা এখন এখানের মধ্যে শেষ করব, ঠিক আছে? ফার্স্টে এখন তোমাদেরকে ওই পিডিএফটা দিয়ে দিচ্ছি, যে পিডিএফ এর মধ্যে তোমাদের কোর প্র্যাকটিক্যালস, ঠিক আছে, কোর প্র্যাকটিক্যাল আছে যে 8টা, ওই কোর প্র্যাকটিক্যাল গুলো একদম সুন্দর মতো এক্সপ্লেনেশন ওয়ালা রিডিং দেওয়া, ঠিক আছে? ওকে, সো তাহলে পরে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, ঠিক আছে? সবাই গ্রুপে দেখো, ওখানে পিডিএফটা দিব একটু পর।